Hello my dear students, Assalamu alaikum, a very good morning. আজকে তোমাদের কাছে এসে হচ্ছে thoracic case and rib এই দুইটা জিনিস পড়ানোর জন্য। ঠিক আছে? তো thoracic case পড়ানোর আগে আমরা বলি যে আমরা thorax card, হ্যাঁ, thorax card এর মধ্যে কি কি জিনিস ইনক্লুডেড। thorax card এর মধ্যে মানে thorax বলতে আমরা কি বুঝি আসলে? thorax হচ্ছে গিয়ে upper part of the trunk, তাই না? upper part of the trunk that is continuous below with the abdomen and not continuous, it's separated from the abdomen by the diaphragm and it's continuous above with the neck and the upper limb, right? So এখন thorax-এর মধ্যে কি কি জিনিস included? thorax-এর মধ্যে আছে thoracic wall, right? anterior thoracic wall and posterior thoracic wall. thoracic wall তারপরে হচ্ছে একটা thoracic case আছে। thoracic case আমি এই কথাটা সবসময় বলি যে আমাদের বডিতে অর্গানস গুলো আল্লাহ তাআলা এমন ভাবে সেট করে দিয়েছেন যে লাইফের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অর্গানস গুলো কিন্তু বনি কেজের মধ্যে আছে, তাই না? চিন্তা করে দেখো যে এমন না কিন্তু যে অ্যাবডোমেনের অর্গান গুলো ইম্পর্টেন্ট না, তা তো না, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল অর্গানস গুলো দেখো ব্রেইন, স্পাইনাল কর্ড যেগুলো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কম্প্রাইজ করে, তারপর হচ্ছে হার্ট, লাংস, তারপরে তোমার জেনিটাল অর্গানস, এগুলা কিন্তু সব উইদিন আ বোনি কেজ অর ক্যাভিটি, রাইট? তো থোরাক্সের মধ্যে এরকম ইম্পর্টেন্ট স্ট্রাকচার বা অর্গানস আছে কি কি, হার্ট এন্ড পেয়ার অফ লাংস এবং আরো নানা রকমের ভেসেলস, বিভিন্ন জিনিসপত্র আছে যেগুলো একটা কেজের মধ্যে থাকে, বনি কেজ। দ্যাট কেজ ইজ নোন অ্যাজ থোরাসিক কেজ, রাইট? তো ওটা আমরা আজকে পড়বো এবং থোরাসিক কেজের মধ্যে যে ক্যাভিটিটা থাকে দ্যাট ইজ থোরাসিক ক্যাভিটি। ওকে, এখন থোরাসিক ক্যাভিটির মধ্যে কি কি স্ট্রাকচার থাকে? হার্ট, পেয়ার অফ লাংস, নেক থেকে কিছু স্ট্রাকচার নামে যেমন ইসোফেগাস, তারপর হচ্ছে ট্রাকিয়া, এগুলো কিন্তু থোরাসিক ক্যাভিটির মধ্যে থাকে। তারপরে বিভিন্ন মেজর সিস্টেমিক এন্ড পালমোনারি ভেসেলস, এগুলো কিন্তু একদম থোরাসিক ক্যাভিটির মধ্যে থাকে, তাই না? মেজর সিস্টেমিক এন্ড পালমোনারি ভেসেলস, তারপর নার্ভস থাকে, বিভিন্ন রকমের নার্ভস থাকে, মাসেলস থাকে। নার্ভস এর মধ্যে কি থাকে? ভেগাস নার্ভ, সিম্প্যাথেটিক চেইন, ফ্রেনিক নার্ভ, ইম্পর্টেন্ট নার্ভাস স্ট্রাকচারও থাকে, তাই না? তো এই হচ্ছে থোরাসিক ক্যাভিটি। এখন থোরাসিক কেজ নিয়ে আমরা আলাপ করি না। থোরাসিক কেজটা কি জিনিস? থোরাসিক কেজটা হচ্ছে একটা বোনি কেজ দ্যাট কভার্স দ্য থোরাসিক ক্যাভিটি। এই বোনি কেজের বাউন্ডারি যদি আমরা বলতে চাই, তোমাদেরকে যদি আমি ছবি দেখাতে পারতাম ভালো হতো, বাট আজকে দেখাতে পারছি না, নেক্সট কোনো একটা ক্লাসে হয়তো আমি কোরিলেট করে দেখিয়ে দিব। তোমরা একটু জাস্ট মনে করো, যদি তোমাদের সামনে নিচার থাকে, কোনো ছবি থাকে, থোরাসিক কেজের ছবিটা বের করে নিতে পারো, বাউন্ডারিটা বুঝতে সুবিধা হবে। আর আমরা যদি ডিসেকশন হলে বা আমরা যদি মেডিকেল কলেজে ক্লাস নিতাম, আমাদের সামনে স্কেলেটন, তাই না? তো এখন আমরা জাস্ট আমাদের ইমাজিনারি পাওয়ারটাকে ইউজ করি। দিস ইজ দ্য স্টারনাম, রাইট? দিস ইজ দ্য স্টারনাম। স্টারনাম হচ্ছে থোরাসিক কেজের অ্যান্টেরিয়র বাউন্ডারি ফর্ম করে, ঠিক আছে? পোস্টেরিয়র সারফেস অফ দ্য স্টারনাম, দিস ফর্মস দ্য অ্যান্টেরিয়র বাউন্ডারি অফ দ্য থোরাসিক কেজ, ঠিক আছে? পোস্টেরিয়রলি চিন্তা করো, আমরা অলরেডি লাস্ট ক্লাসে থোরাসিক ভার্টিব্রা পড়েছিলাম, তাই না? লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? থোরাসিক ভার্টিব্রা। এবং পোস্টেরিয়রলি যদি আমরা চিন্তা করি, তাহলে এই যে 12 থোরাসিক ভার্টিব্রা পেছনে থাকে, হ্যাঁ, এই দেখো এভাবে থাকে। সামনে অ্যান্টেরিয়রলি হচ্ছে স্টারনাম আর পোস্টেরিয়রলি 12 থোরাসিক ভার্টিব্রা হয়ে গেল। এখন অন ইচ সাইড কি থাকবে? অন ইচ সাইড কি থাকবে? সামনেটাকে আমি ধরে নিলাম, হ্যাঁ, সামনেটাকে আমি এভাবে রাখলাম, ধরো না এটা রাখা যাচ্ছে না, ধরো সামনে স্টারনাম আছে। এখন দুই পাশ থেকে এরকম রিব গুলো কানেক্টেড থাকে, ঠিক আছে? এই যে এরকম করে কানেক্টেড থাকে, ওকে? এইভাবে মাঝখানে হচ্ছে থোরাসিক ভার্টিব্রা গুলো আছে, রিব গুলো। রিব আজকে আমরা পড়বো, রিবটাকে আসলে একদম অ্যানাটমিক্যাল পজিশনে ধরতে হবে, রিবের ডিরেকশনটা জানতে হবে। তো এভাবে কিন্তু আমি যেভাবে ধরেছি, এভাবে জয়েন্ট ফর্ম করে কিন্তু তোমাদেরকে দেখাতে হবে। জয়েন্ট ফর্ম করে ভাইভাতে অনেক সময় দেখাতে বলা হয়। তো আমি বলছি কি, থোরাসিক কেজের বাউন্ডারি, তো ল্যাটারাল বাউন্ডারিটা কে ফর্ম করে? ল্যাটারাল বাউন্ডারিটা ফর্ম করে হচ্ছে রিবস এন্ড দেয়ার কোস্টাল কার্টিলেজেস। তাহলে সামনে থাকে হচ্ছে anterior boundary is formed by sternum, posterior boundary is formed by 12 thoracic vertebra, not only thoracic vertebra,
তাদের মাঝখানে কি থাকে, ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে, তাই না? এই 12 thoracic vertebra and their intervertebral disc, and on each side 12 pairs of ribs. রিব কয়টা থাকে তাহলে? 12 pairs. On each side 12 pairs of rib থাকে and their costal cartilages. সামনে স্টারনামের সাথে এসে রিবের এই যে অ্যান্টেরিয়র এন্ডটা, এটা কিন্তু সরাসরি কানেক্টেড হয় না, ঠিক আছে? স্টারনামের সাথে সরাসরি কিন্তু কানেক্টেড হয় না। কানেক্টেড হয় কিভাবে? উইথ দেয়ার কোস্টাল কার্টিলেজেস। তো আমরা কি জানি, আমরা কিন্তু অলরেডি পড়েছি স্টারনামের এই ল্যাটারাল বর্ডারে কন্ড্রোস্টার্নাল বা স্টার্নোকোস্টাল যে জয়েন্টটি বলি, কন্ড্রোস্টার্নাল বা স্টার্নোকোস্টাল জয়েন্ট ফর্ম হয়। এখানে তাহলে কি থাকে? ওই যে কন্ড্রো বলেছি, কন্ড্রো, দিস ওয়ার্ড ইজ রিলেটেড টু কার্টিলেজ, রাইট? অস্টিও ওয়ার্ড ইজ রিলেটেড টু বোনস। তেমনি ভাবে রিবের সাথে রিলেটেড ওয়ার্ড হচ্ছে কি? কোস্টাল, ঠিক আছে? তো কন্ড্রোস্টার্নাল জয়েন্ট, এই ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্টটা ছিল প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। আচ্ছা, জয়েন্টের টাইপে আমরা পরে আসবো। এবং বাকি যে কন্ড্রোস্টার্নাল জয়েন্ট গুলো স্টারনামের ল্যাটারাল বর্ডারে ছিল, সেগুলো ছিল হচ্ছে কি? ডাইরেক্টলি অফ সাইনোভিয়াল জয়েন্ট, তাই না? তো হকার, ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে পেছনে 12 thoracic vertebra and their intervertebral disc, আর সামনে হচ্ছে গিয়ে তোমার স্টারনাম, আর দুই পাশে কি 12 pairs of ribs and their costal cartilages. এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে রিব and costal cartilage, হ্যাঁ, এই দুইটাকে কি বলা হয়? কোস্টাল এলিমেন্ট। একসাথে বলা হয় যে কোস্টাল এলিমেন্ট। তাহলে 12 pairs of coastal element on each side of thoracic case থাকে, আমরা এটাও বলতে পারি, তাই না? তো কোস্টাল এলিমেন্ট সম্পর্কে বলে ফেললাম যে রিব and their corresponding coastal cartilage, একসাথে তাদেরকে বলা হয় কোস্টাল এলিমেন্ট। আচ্ছা, এখন হচ্ছে এটা হচ্ছে আমরা থোরাসিক কেজের বাউন্ডারি বললাম। এখন থোরাসিক কেজের একটা ইনলেট আছে, একটা আউটলেট আছে, ঠিক আছে? নেকের সাথে আমরা কি বলেছি যে নেকের সাথে এরা হচ্ছে থোরাসিক ক্যাভিটিটা নেকের সাথে কন্টিনিউয়াস, তাই না? নেক এন্ড আপার লিম্বের সাথে, তার মানে উপরের দিকে খোলা, আর নিচের দিকে একটা ডায়াফ্রাম নামক একটা জিনিস আছে, যেটা একটা মাসকুলার অ্যাপারেন্টিক শীট, ওটা আমরা পড়বো বা পড়েছি অলরেডি। তো সেই ডায়াফ্রাম দিয়ে নিচের দিকে অ্যাবডোমেন থেকে সেপারেটেড। তো উপরে হচ্ছে কি? থোরাসিক ইনলেট, আর নিচে হচ্ছে থোরাসিক আউটলেট। এবং অ্যাজ এ হোল আমি যদি থোরাসিক ক্যাভিটিটার শেপ চিন্তা করি ইন হরাইজন্টাল সেকশন, এটা হচ্ছে রেনিফর্ম ইন শেপ, ঠিক আছে? রেনিফর্ম ইন শেপ, এটা হচ্ছে ন্যারো আপওয়ার্ডস অ্যান্ড ওয়াইডার ডাউনওয়ার্ডস। উপরের দিকে এটা ন্যারো, নিচের দিকে এটা ওয়াইডার। তোমরা যদি স্কেলিটনের ছবি দেখো বা স্কেলিটনটাকে নিজের চোখে দেখে থাকো অথবা দেখেছো সেটাকে মনে করতে পারো, তাহলে তোমরা দেখতে পারবে যে উপরের দিকে হচ্ছে ন্যারো আপওয়ার্ডস অ্যান্ড ব্রডার ডাউনওয়ার্ডস, ঠিক আছে? নিচের দিকে এটা হচ্ছে ব্রডার। তারপরে হচ্ছে ফ্ল্যাটেন অ্যান্টেরো-পোস্টেরিয়রলি। অ্যান্টেরো-পোস্টেরিয়রলি হচ্ছে এটা ফ্ল্যাটেন। আমরা যদি সাইড ভিউ দেখি, দেখবো যে অ্যান্টেরো-পোস্টেরিয়রলি এটা ফ্ল্যাটেন, ঠিক আছে? এবং লার্জার বিহাইন্ড, পেছনের দিকে, সামনের দিকে ছোট, পেছনের দিকে বড়। এটার কি কারণ সেটা আমরা পড়বো। মানে সামনের দিকে ছোট, হ্যাঁ, সামনের দিকে স্টারনাম তো এটার বাউন্ডারি, ঠিক আছে? স্টারনাম যদি এই লেভেলে থাকে, হ্যাঁ, থোরাসিক ভার্টিব্রা কিন্তু 12, মনে করে দেখো 12 থোরাসিক ভার্টিব্রা। স্টারনামের সাথে কারা আছে? স্টারনামের সাথে আছে হচ্ছে সেকেন্ড টু সেভেন, বড় জোর 7টা রিব এখানে কানেক্টেড আছে, বা 6টা রিব কানেক্টেড আছে, ঠিক আছে? তাহলে বাকি যে রিব গুলো, সেগুলো কিন্তু আলটিমেটলি যে এখান থেকে এরকম করে অবলিকলি নামে একটা কোস্টাল মার্জিন ফর্ম করে। কোস্টাল মার্জিন, হাউ ইট ইজ ফর্মড? কোস্টাল মার্জিন ইজ ফর্মড বাই 7 to 10th কোস্টাল কার্টিলেজ, ঠিক আছে? 7 to 10th কোস্টাল কার্টিলেজ দিয়ে কোস্টাল মার্জিনটা ফর্ম হয়, যে দুই পাশে এরকম করে থাকে, ঠিক আছে? অবলিকলি। আমি এক পাশটা দেখাচ্ছি যে এরকম অবলিকলি থাকে। তাহলে হচ্ছে সামনের দিকে এটা ছোট আর পেছনের দিকে এটা বড়, হ্যাঁ, রেনিফর্ম ইন শেপ। তাহলে এই আমরা বললাম কি থোরাসিক কেজের বাউন্ডারি। এখন কি ইনলেট, থোরাসিক ইনলেটের যদি বাউন্ডারি চিন্তা করি, থোরাসিক ইনলেট মানে হচ্ছে যে ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা কোথায় গেল? ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা আমি ধরে নিলাম এটা, ঠিক আছে? তাহলে ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা আছে এখানে পেছনের দিকে, হ্যাঁ, সামনের দিকে আছে স্টারনাম, এবং দিস ইজ দ্য ফার্স্ট রিব। তাহলে ফার্স্ট রিব হচ্ছে এরকম করে গিয়ে লাগবে, হ্যাঁ, দিস ইজ দ্য থোরাসিক ইনলেট।
ওকে, এভাবে হচ্ছে থোরাসিক ইনলেটটা ফর্ম হয়। তাহলে ইনলেটের বাউন্ডারি যদি আমি বলতে যাই, অ্যান্টেরিয়রলি আপার বর্ডার অফ ম্যানোব্রিয়াম স্টার্নি, অ্যান্টেরিয়রলি হচ্ছে আপার বর্ডার অফ ম্যানোব্রিয়াম স্টার্নি, পোস্টেরিয়রলি হচ্ছে আপার বর্ডার অফ দ্য থোরাসিক ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা, তাই না? পোস্টেরিয়রলি আপার বর্ডার অফ ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা এন্ড অন ইচ সাইড হচ্ছে ইনার বর্ডার অফ ফার্স্ট রিব। আমরা তো থোরাসিক ইনলেট বলছি, তাই না? ফার্স্ট রিবটা যখন আমরা পড়বো তখন দেখবো যে এটার একটা ইনার বর্ডার আছে, একটা আউটার বর্ডার আছে। তাহলে ইনার বর্ডার অফ ফার্স্ট রিব হচ্ছে থোরাসিক ইনলেট, ইনলেটের বাউন্ডারি। থোরাসিক ইনলেট যখন চলে এসছে, থোরাসিক ইনলেট রিলেটেড আরেকটা কোয়েশ্চেন আছে। থোরাসিক ইনলেটে কিন্তু আরেকটা নাম আছে, সেটা কি? সুপেরিয়র অ্যাপারেচার, সুপেরিয়র অ্যাপারেচার অফ থোরাক্স, ঠিক আছে? থোরাসিক ইনলেটের আরেকটা নাম হচ্ছে সুপেরিয়র অ্যাপারেচার অফ থোরাক্স। এখন এটা রিলেটেড আরেকটা কোয়েশ্চেন কি আছে? এটা রিলেটেড আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে থোরাসিক ইনলেট দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে। What are the structures that passing through the thoracic inlet? That may be from the neck to the thorax, that may be from the thorax to the neck. ঠিক আছে? কি কি স্ট্রাকচার পাস করে, স্ট্রাকচার গুলোর নাম। তাহলে আমরা এটাকে পড়বো হচ্ছে মাসেলস, ভেসেলস, নার্ভ এন্ড আদার ইম্পর্টেন্ট স্ট্রাকচারস, এরকম করে ভাগ করে পড়বো, ঠিক আছে? আচ্ছা, মাসেলস, মাসেলস এর মধ্যে তিনটা মাসেলের নাম মনে রাখতে হবে। সামনের দিকে হচ্ছে, সামনের দিকে মানে তুমি মনে করো যে থোরাসিক ইনলেট বলছি, হ্যাঁ? তাহলে ম্যানোব্রিয়াম স্টার্নির পোস্টেরিয়র সারফেসে দুইটা মাসেল পড়েছিলাম আমরা, মনে করে দেখি তো একটু, স্টার্নো হাইওয়েড এন্ড স্টার্নো থাইরয়েড, তাই না? ম্যানোব্রিয়াম স্টার্নির পোস্টেরিয়র সারফেসে, তাহলে ম্যানোব্রিয়াম স্টার্নির এই পোস্টেরিয়র সারফেসটা কিন্তু থোরাসিক ইনলেটের সাথে এই যে আপার বর্ডার অফ ম্যানোব্রিয়াম স্টার্নি, এখানেই তো থোরাসিক ইনলেটটা, আলটিমেটলি দিস ইজ দ্য ইনলেট, রাইট? সো দিস ইজ দ্য ইনলেট, এবং অ্যান্টেরিয়রলি তাহলে দুইটা মাসেল মনে রাখবো যে থোরাসিক ইনলেট দিয়ে পাস করে। তারা কি কি? স্টার্নো হাইওয়েড এন্ড স্টার্নো থাইরয়েড, হ্যাঁ? ঠিক আছে, অ্যান্টেরিয়রলি এরা পাস করলো। আচ্ছা, এরপরে পোস্টেরিয়রলি একটা মাসেল মনে রাখবো, লঙ্গাস পোলাই। তাহলে থোরাসিক ইনলেট দিয়ে পাস করে কি কি স্ট্রাকচার? তার মধ্যে মাসেল আছে তিনটা, anteriorly sternocleidomastoid and sternothyroid and posteriorly longus colli, ঠিক আছে? এরপরে আসি ভেসেলস। ভেসেলস এর মধ্যে কি কি আছে? আর্টারিজ এন্ড ভেইনস, আলাদা করে মনে রাখবো। আর্টারিজ এর মধ্যে কি থাকবে? আর্টারিজ এর মধ্যে আমরা একটু মনে করি যে থোরাসিক ক্যাভিটিতে ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে হার্ট। হার্টের মধ্যে আমাদেরকে যদি আর্টারি মনে করতে হয়, একদম সবচেয়ে বড় সিস্টেমিক আর্টারি কোনটা? অ্যাওর্টা, তাই না? তাহলে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা। ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা কিন্তু চলে গেল কোথায়? থোরাসিক অ্যাওর্টা বলছি যতটুকু থোরাসিক পার্ট, তারপর চলে গেল ডায়াফ্রামকে পিয়ার্স করে সে অ্যাবডোমেনে, হ্যাঁ? আর উপরের দিকে থোরাসিক ইনলেটের দিকে কারা যায় তাহলে? আর্চ অফ দ্য অ্যাওর্টার যে তিনটা ব্রাঞ্চ ছিল, আমরা মনে করে দেখি যে এই যে স্টারনাম, স্টারনামের এই যে পোস্টেরিয়র ম্যানোব্রিয়াম স্টার্নি পোস্টেরিয়র সারফেসের লোয়ার পার্টের রিলেশনে ছিল হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা, এন্ড এই দিক দিয়ে আপার পার্টের রিলেশনে তিনটা আর্চ অফ অ্যাওর্টার তিনটা মেইন ব্রাঞ্চ ছিল, তাই না? তিনটা মেইন ব্রাঞ্চ ছিল, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি, তাই তো? ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লেভিয়ান। ব্রাকিওসেফালিক ট্রাঙ্কটা পরে গিয়ে লেটার অন রাইট কমন ক্যারোটিড এন্ড রাইট সাবক্লেভিয়ান আর্টারিতে ডিভাইডেড হয়, তাই না? এরপরে হচ্ছে রাইট কমন ক্যারোটিড, মানে যে কোনো কমন ক্যারোটিড হোক, রাইট বা লেফট, তারা কি করে? তারা হচ্ছে আবার রাইট অর লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এন্ড এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিতে ডিভাইডেড হয়, তাই না? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি তারপর গিয়ে কোথায় ব্রাঞ্চ দেয়? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কি কি ব্রাঞ্চ আছে? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি গিয়ে কোথায় ব্রাঞ্চ দেয়? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি কি কি ব্রাঞ্চ আছে? আমরা যখন ক্যারোটিড পালসেশন ফিল করি তখন কোনটাকে ফিল করি? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি নাকি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি? ঠিক আছে, পড়াতে গেলে বা পড়তে গেলে ইন রিলেশনে পড়াগুলো যদি পড়ে ফেলো, তাহলে তোমার পড়াটা কিন্তু বোঝানো হয়ে যায় এবং একটা বেসিক নলেজ ডেভেলপ করে, ঠিক আছে? এখন তুমি পড়তে এসছো থোরাসিক ইনলেট, এটা পড়তে এসে কি তুমি আর্টারির ব্রাঞ্চগুলো পড়তে যাবা? তোমার তোমার চয়েস। আমি হলে পড়তাম, বা আমি পড়েছি, সেই ওয়েটা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এখানে তুমি কি আর্টারির ব্রাঞ্চ গুলোর কথা বললাম, তাই না? এখন কোথায় ছিলাম? যে কি কি স্ট্রাকচার, তাহলে তিনটা মেইন আর্টারি, আমরা তিনটা মাসেলের নাম বলেছি থোরাসিক ইনলেটের। এখন হচ্ছে আর্টারির নাম বলছি। থ্রি মেইন ব্রাঞ্চেস অফ আর্চ অফ দ্য অ্যাওর্টা, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি এন্ড লেফট সাবক্লেভিয়ান আর্টারি। এরা কিন্তু নিচ থেকে উপরে উঠছে, তাই না? উপরের দিকে যায়। আচ্ছা, এরপরে সাবক্লেভিয়ান আর্টারি কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাবক্লেভিয়ান আর্টারি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট কিভাবে হলো, কোথায় গেল আলটিমেটলি, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট কি কি ব্রাঞ্চেস আছে, হ্যাঁ?
এবং আলটিমেটলি এটার কন্টিনিউশনটা কি, এটা আপার লিম্বকে কিভাবে সাপ্লাই দেয়, এটা উপরে কিভাবে যায়, হোয়াট ইজ ভার্টিব্রাল আর্টারি কার ব্রাঞ্চ, ঠিক আছে, এক্সিলারি আর্টারি কার ব্রাঞ্চ। ইন রিলেশন কিন্তু তুমি আর্টারিটা একদম গুছিয়ে ফেলতে পারো, একটা পেজের মধ্যে গুছিয়ে ফেলতে পারো, তাই না? ওকে, আচ্ছা, এখন হচ্ছে আর্টারির মধ্যে আর কি আছে, রাইট এন্ড লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, রাইট এন্ড লেফট ইন্টারনাল থোরাসিক আর্টারি। তাহলে 3টা পয়েন্ট মনে রাখবো, আর্টারির মধ্যে 3টা পয়েন্ট মনে রাখবো, সুপিরিয়র অ্যাপারেচার দিয়ে পাস করে। 3টা পয়েন্ট কি কি? 3 ব্রাঞ্চেস অফ arch of aorta, right and left superior intercostal arteries and right and left internal thoracic arteries. These are the arteries passing through the thoracic inlet or superior aperture of the thoracic cavity or thorax. Okay, আচ্ছা, এখন আসো ভেইন। ভেইন হচ্ছে রাইট এন্ড লেফট ব্রাকিওসেফালিক ভেইন। তুমি মনে করে দেখো, ব্রাকিওসেফালিক ভেইন কিন্তু এখানেও ছিল, তাই না? পোস্টেরিয়র সারফেস অফ ম্যানোভিয়াম স্টার্নি রিলেশনেও ছিল, তাই না? পোস্টেরিয়র সারফেস অফ ম্যানোভিয়াম স্টার্নি রিলেশনেও ছিল। কি ছিল এখানে? থ্রি ব্রাঞ্চেস অফ arch of aorta that are crossed by brachiocephalic vein, তাই না? crossed by left brachiocephalic vein and right brachiocephalic vein, এই দুইটাও কিন্তু সুপিরিয়র অ্যাপারেচার দিয়ে পাস করে পরে গিয়ে কিন্তু এরা কি ফর্ম করে? সুপিরিয়র ভেনা ক্যাভা ফর্ম করে। আলটিমেটলি রাইট এন্ড লেফট ব্রাকিওসেফালিক ভেইন মিলে তো সুপিরিয়র ভেনা ক্যাভা ফর্ম করে, আমরা সবাই জানি, তাই না? সুপিরিয়র ভেনা ক্যাভা পরে কি করে? সরি, রাইট এন্ড লেফট ব্রাকিওসেফালিক ভেইন এসে উপরের দিকে দেখাচ্ছি কেন? এটা তো ভেইন, এটা তো নিচের দিকে হবে, তাই না? রাইট এন্ড লেফট ব্রাকিওসেফালিক ভেইন, লেফট ব্রাকিওসেফালিক ভেইনটা লম্বা হয়, কেন লম্বা হয় আমরা জানি। তাহলে লেফট ব্রাকিওসেফালিক ভেইন এদিক থেকে আসলো, রাইট ব্রাকিওসেফালিক ভেইনটা শর্ট, এদিক থেকে এসে সুপিরিয়র ভেনা ক্যাভা ফর্ম করে কোথায়? রাইট অ্যাট্রিয়াম অফ হার্টে ড্রেন করলো, তাই না? আচ্ছা, তাহলে এই লেফট ব্রাকিওসেফালিক ভেইন কোথা থেকে আসলো, রাইট ব্রাকিওসেফালিক ভেইন কোথা থেকে আসলো, আমরা একটু মনে করে নিব। আচ্ছা, ঠিক আছে, তাহলে হলো রাইট এন্ড লেফট ব্রাকিওসেফালিক ভেইন, রাইট এন্ড লেফট ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন। ওখানে কিন্তু ইন্টারকোস্টাল আর্টারি ছিল সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, আর এখানে হচ্ছে ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন। হ্যাঁ, একটু মনে রাখতে হবে, রাইট এন্ড লেফট ইনফেরিয়র থাইরয়েড ভেইন, ইনফেরিয়র থাইরয়েড ভেইন। তাহলে আমরা মাসেলস 3টা বলেছি, ভেসেলস এর মধ্যে কিন্তু 3টা করে পয়েন্ট দেখো। আর্টারির মধ্যে 3টা বলেছি যে 3 ব্রাঞ্চেস অফ arch of aorta, রাইট এন্ড লেফট superior intercostal artery and right and left internal thoracic artery, and vein এর মধ্যে কি বলেছি? right and left brachiocephalic vein, right and left first posterior intercostal vein and right and left inferior thyroid vein, right? আচ্ছা, এরপরে আর কিছু স্ট্রাকচার, সেগুলো আমরা এমনিতেই জানি যে ট্রাকিয়াটা নেক থেকে নিচের দিকে নেমে গিয়ে বাইফার্কেট করে। এখন ট্রাকিয়া কোন লেভেলে গিয়ে বাইফার্কেট করে, ঠিক আছে? তোমাকে এটা যদি, এটা এমসিকিউ তে আসে, হ্যাঁ, এটা এমসিকিউ তে আসে, এটা যদি ভাইভাতে কোনো সময় আস্ক করে ফেলে, তাহলে টিচারের অবশ্যই মনে মনে একটা প্ল্যান থাকবে যে আমি এই স্ট্রাকচারটার কথা বললেই আমি এই কোয়েশ্চেনে চলে যাব। যেমন তুমি ট্রাকিয়ার কথা বললেই হয়তো টিচার ট্রাকিয়াতে ঢুকে যাবে, অথবা তুমি ইসোফেগাসের কথা বললেই হয়তো টিচার ইসোফেগাসে ঢুকে যাবে ইন রিলেশন, ঠিক আছে? তো এগুলা ইন রিলেশন একটু পড়ে যাও, তাহলে তুমি কিন্তু থোরাক্সের অনেকটা কভার করে যাবে। তুমি যদি বসে একটু সময় নিয়ে থোরাসিক ক্যাভিটিটাকে গুছায় নাও, বা থোরাসিক ইনলেট, বা এই যে আজকে আমি যে ক্লাসটা নিচ্ছি এটাকে একটু গুছায় নাও, একটু সময় নিয়ে, তুমি কিন্তু অনেকগুলো ভাইবা কোশ্চেন কভার করে যাবে, সফট পার্ট হার্ড পার্ট মিলিয়ে। আচ্ছা, ঠিক আছে, এখন যেটা বলছিলাম যে ইসোফেগাস ট্রাকিয়া, এটা বলেছি। আরেকটা স্ট্রাকচার কি? অ্যাপেক্স অফ দ্য লাং। অ্যাপেক্স অফ দ্য লাং কিন্তু তোমরা লাংস যখন পড়েছো তখন মনে করে দেখবে যে অ্যাপেক্স অফ দ্য লাং কিন্তু একটু উপরের দিকে চলে আসে, থোরাসিক ইনলেট থেকে একটু উপরের দিকে থাকে, তাই না? ফার্স্ট রিপের ইনার বর্ডারটাকে ক্রস করে একটু উপরের দিকে থাকে। এই জন্য অ্যাপেক্স অফ দ্য লাংস কিন্তু ইনজুরি, যে কোনো স্ট্যাব ওন্ড, এগুলোর ক্ষেত্রে খুব ভাইটাল। এবং অ্যাপেক্স অফ দ্য লাং এর কিন্তু এক্সট্রা কাভারিং আছে, সেই এক্সট্রা কাভারিংটার নাম কি? সার্ভাইকাল ফ্লোরা তো থাকেই, হ্যাঁ, সার্ভাইকাল ফ্লোরা তো থাকেই, তার বাইরেও একটা এক্সট্রা কাভারিং থাকে, সেটার নাম কি? সিপসন্স ফাসা, তাই না? সিপসন্স ফাসার একটা সিপসন্স ফাসা কি? এটা একটা ট্রায়াঙ্গুলার ফাসাল স্ট্রাকচার। ট্রায়াঙ্গুলার ফাসাল স্ট্রাকচার আমরা যখন 7th থোরাসিক ভার্টিব্রা পড়েছিলাম, সরি 7th সার্ভাইকাল ভার্টিব্রা পড়েছিলাম, যেটার নাম হচ্ছে ভার্টিব্রা প্রমিনেন্স। হ্যাঁ, সেই 7th সার্ভাইকাল ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেসের টিপের মধ্যে গিয়ে লাগে হচ্ছে সিপসন্স ফাসার অ্যাপেক্সটা, হ্যাঁ, এবং সিপসন্স ফাসার বেসটা লাগে হচ্ছে ইনার বর্ডার অফ ফার্স্ট রিবে। এই যে এই সিপসন্স ফাসাটা, এটা হচ্ছে একটা ফাসাল কাভারিং, যেটা হচ্ছে অ্যাপেক্স অফ দ্য লাং কে প্রোটেকশন দেয়। যেহেতু কি অ্যাপেক্স অফ দ্য লাংটা কিন্তু বনিক কেজের বাইরে চলে এসছে,
এবং কোনো কারণে এখানে যদি কেউ স্ট্যাব ওন্ড করে এবং কোনো কারণে যদি সিপসন্স ফাসা বা সার্ভাইকাল ফ্লোরাকে পিয়ার্স করে অ্যাপেক্স অফ দ্য লাং এ পৌঁছানোটা কিন্তু ইজি, তাই না? এবং পৌঁছে গেলে কিন্তু আচ্ছা, এরপরে হচ্ছে সিপসন্স ফাসা যেহেতু চলে এসছে, সিপসন্স ফাসার রিলেশনটা কি? সিপসন্স ফাসার উপরে থাকে হচ্ছে তোমার সাবক্ল্যাভিয়ান ভেসেলস, ঠিক আছে? উপরের দিকে থাকে সাবক্ল্যাভিয়ান ভেসেলস, আর নিচের দিকে কি থাকে? সিপসন্স ফাসার নিচের দিকে কি থাকে আমরা দেখে নিবা একটু, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, নিচে দেখে নিতে বললাম কেন? এটা কি বুদ্ধি করে বলা যায় না? বলা যায় তো। নিচের দিকে থাকে সার্ভাইকাল ফ্লোরা, কারণ লাংস এর দুইটা কাভারিং, আমি তো ওই অ্যাপেক্স অফ দ্য লাংস এর দুইটা কাভারিং আমি তো বলেই দিলাম যে সার্ভাইকাল ফ্লোরা তো থাকেই, তার উপরে এক্সট্রা একটা কাভারিং হচ্ছে সিপসন্স ফাসা, যেহেতু এটা বনিকেজ এর বাইরে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে আমরা কোথায় ছিলাম? ছিলাম হচ্ছে গিয়ে তোমার থোরাসিক ইনলেটের স্ট্রাকচার গুলাতে, তাই না? সুপিরিয়র অ্যাপারেচারের স্ট্রাকচার গুলাতে। তাহলে মাসেলস বলেছি, ভেসেলস বলেছি, ইম্পর্টেন্ট কিছু স্ট্রাকচার বলেছি। এখন হচ্ছে নার্ভ। নার্ভ কি কি থাকে? রাইট এন্ড লেফট ফ্রেনিক নার্ভ থাকে, রাইট এন্ড লেফট ভেগাস নার্ভ থাকে, এন্ড রাইট এন্ড লেফট সিম্প্যাথেটিক ট্রাঙ্ক থাকে। ভেরি ইজি। সো এইভাবে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক বলো, সিম্প্যাথেটিক চেইন বলো, যেটাই বলো, সিম্প্যাথেটিক চেইন, হ্যাঁ, দুই পাশে দুইটা সিম্প্যাথেটিক চেইন থাকে। এগুলা হচ্ছে থোরাসিক ইনলেট দিয়ে পাস করা স্ট্রাকচার গুলোর নাম। তাহলে কিন্তু খুবই ইজি। দেখো, থোরাসিক ইনলেটের আমি বাউন্ডারিটা বললাম তোমাদেরকে, এবং কি কি স্ট্রাকচার সুপিরিয়র অ্যাপারেচার বা থোরাসিক ইনলেট দিয়ে থোরাসিক ক্যাভিটি তে পাস করে অথবা থোরাসিক ক্যাভিটি থেকে পাস করে সেই স্ট্রাকচার গুলোর নাম বললাম। মাসেলস তিনটা, ভেসেলস এর মধ্যে আর্টারিও তিনটা পয়েন্ট বলেছি, ভেইনসও তিনটা পয়েন্ট বলেছি। চিন্তা করে দেখো, নার্ভও কিন্তু তিনটা পয়েন্ট বললাম, কি? রাইট এন্ড লেফট ভেগাস নার্ভ, রাইট এন্ড লেফট ফ্রেনিক নার্ভ, এন্ড রাইট এন্ড লেফট সিম্প্যাথেটিক চেইন, তাই না? এবং ইম্পর্টেন্ট স্ট্রাকচারও কিন্তু তিনটা বলেছি। চিন্তা করে দেখো, ইম্পর্টেন্ট স্ট্রাকচার কি কি বলেছি? ট্রাকিয়া বলেছি, ইসোফেগাস বলেছি, এন্ড অ্যাপেক্স অফ দ্য লাং বলেছি, তাই না? আচ্ছা, তাহলে এগুলা হচ্ছে থোরাসিক ইনলেট। এখন আমরা কি থোরাসিক আউটলেট, আউটলেটের বাউন্ডারিটা বলি। জিফি স্টার্নাল জয়েন্ট, ঠিক আছে? থোরাসিক আউটলেটের বাউন্ডারিটা হচ্ছে জিফি স্টার্নাল জয়েন্ট। তুমি হচ্ছে টিপ অফ দা জিফয়েড প্রসেসও বলতে পারো চাইলে, কিন্তু জিফি স্টার্নাল জয়েন্টটা বলাই ভালো। এরপরে হচ্ছে পোস্টেরিয়রলি কি থাকে? 12 থোরাসিক ভার্টিব্রা। আমরা কি বলছি? থোরাসিক আউটলেটের বাউন্ডারি বলছি, যেটা এই যে এরকম করে থাকে, হ্যাঁ, যেটা এরকম করে থাকে। আমি পরে কোনো একটা ক্লাসে তোমাদেরকে ছবি দেখিয়ে দিব, আজকে দেখাতে পারলাম না। সেটা হচ্ছে যে এরকম করে থাকে। তাহলে জিফি স্টার্নাল জয়েন্ট আউটলেটটা কিন্তু এরকম একটা জিনিস হবে। এই যে এখান থেকে শুরু করে ধরো এরকম করে এসে এই, হ্যাঁ, এরকম আউটলেটটা হবে। এবং আমরা জানি যে নিচের দিকে ব্রডার, তাহলে ইনলেটটা ছোট, আউটলেটটা বড়। হ্যাঁ, এবং আউটলেটের অ্যান্টেরিয়র বাউন্ডারিটা ফর্ম করে জিফি স্টার্নাল জয়েন্ট, পোস্টেরিয়র বাউন্ডারিটা ফর্ম করে হচ্ছে 12 থোরাসিক ভার্টিব্রা। 12 না, কিন্তু 12 টিএইচ আছে, মানে 12 নাম্বার থোরাসিক ভার্টিব্রাটা পোস্টেরিয়র বাউন্ডারি অফ থোরাসিক আউটলেট ফর্ম করে। এবং কোস্টাল মার্জিন দিয়ে হচ্ছে অ্যান্টেরো ল্যাটারাল বাউন্ডারিটা ফর্ম হয়। ল্যাটারাল বাউন্ডারিকে আমরা অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র দুইটা ভাগে ভাগ করেছি, তার কারণটা আমি বলবো তোমাদেরকে। তাহলে অ্যান্টেরো ল্যাটারাল বাউন্ডারিটা ফর্মড হয় হচ্ছে গিয়ে কোস্টাল মার্জিন দিয়ে। এখন হোয়াট ইজ কোস্টাল মার্জিন? Coastal margin is formed by the coastal cartilages of 7th, 8th, 9th and 10th. TH আছে সবগুলার পরে। 7th, 8th, 9th and 10th thoracic, 10th ribের কোস্টাল কার্টিলেজ দিয়ে কোস্টাল মার্জিন ফর্ম হয়। তাহলে দুই পাশে দুইটা কোস্টাল মার্জিন থাকে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ল্যাটারাল বাউন্ডারি অফ thoracic আউটলেট ফর্ম করে। আর পোস্টেরিয়র ল্যাটারাল বাউন্ডারি কে ফর্ম করে? 12th rib and the distal part of the 11th rib, ঠিক আছে? এই 11th and 12th rib, আমরা কিন্তু 10th পর্যন্ত কোস্টাল কার্টিলেজের কথা বলেছি। দেখো 10th 11th রিবের কোনো কোস্টাল কার্টিলেজ নাই, হ্যাঁ, সরি 11 12 রিবের কোনো কোস্টাল কার্টিলেজ নাই, যারা হচ্ছে পোস্টেরিয়র ল্যাটারাল বাউন্ডারি, ওরা কিন্তু পোস্টেরিয়রলি শেষ হয়ে যায়, ছোট ছোট দুইটা রিব, হ্যাঁ, আলাদা করে এই যে এই সাইজের দুইটা রিব থাকে। 11th রিবটা একটু লম্বা হয়, 12th রিবটা তার চেয়ে ছোট হয়, তার চেয়ে শর্টার হয়। এবং এই দুইটা রিবেরই এই দেখো টিপিক্যাল রিব আমরা এটাকে বলছি, এবং টিপিক্যাল রিবের এটা হচ্ছে অ্যান্টেরিয়র বাউন্ডারি। এই দেখো, এই অ্যান্টেরিয়র বাউন্ডারি এখানে কিন্তু একটা কনকেভ ডিপ্রেশন থাকে, হ্যাঁ, এই কনকেভ ডিপ্রেশনে এসে ওর নিজের কোস্টাল কার্টিলেজটা অ্যাটাচড হয়, একটা জয়েন্ট ফর্ম করে কোস্টোকন্ড্রাল জয়েন্ট, হ্যাঁ, সেটাতে আমরা আসবো। কিন্তু
11th and 12th রিবের ক্ষেত্রে এরা কিন্তু পয়েন্টেড, কোনো ডিপ্রেশন থাকে না, কারণ হচ্ছে এই দুইটা রিবের কোনো কোস্টাল কার্টিলেজ নাই। এই দুইটা রিব হচ্ছে ফ্লোটিং রিব, এই দুইটা রিব সামনে এসে স্টারনামের সাথে কোনো জয়েন্ট ফর্ম করে না, ঠিক আছে। বাকি 10th রিব পর্যন্ত 12 পেয়ার্স অফ রিবের মধ্যে উপরের 10টা পেয়ারই হচ্ছে directly or indirectly connected with the sternum by their coastal cartilages, but 11th and 12th ribs have no coastal cartilage, they are not connected with the sternum, right? তারা কিন্তু পিছনে শেষ হয়ে যায়। তাহলে posterolateral boundary of thoracic outlet ফর্ম করে হচ্ছে 12th rib বেসিক্যালি আর 11th রিবের একটা পার্ট, ঠিক আছে। এটা হচ্ছে posterolateral boundary of thoracic outlet ফর্ম করে। তাহলে thoracic case, thoracic inlet, thoracic outlet এর বাউন্ডারি ক্লিয়ার সবার কাছে? আই থিংক ক্লিয়ার। হ্যাঁ, অলরেডি বলে ফেলেছি। আর কিছু বাদ পড়লো না? কিছু বাদ পড়ে নাই, ঠিক আছে। এখন আমরা একটু ডায়ামিটার নিয়ে কথা বলে ফেলি। হ্যাঁ, ডায়ামিটার নিয়ে আগে কথা বলে ফেলি, যেহেতু থোরাসিক কেস নিয়ে কথা বলছি। আমরা কি শ্বাস নেই কি, আমরা কি শ্বাস নেওয়ার পর আমাদের থোরাসিক ক্যাভিটি এনলার্জড হয়, ডায়ামিটার বাড়ে, নাকি আগে ডায়ামিটার বাড়ার পরে শ্বাস নিই, ইন্সপায়ার করি এয়ার? চিন্তা করে বলি তো। আমি ইন্সপায়ার করলাম এয়ার, ঠিক আছে। ইন্সপিরেশনের আগে থোরাসিক ক্যাভিটির ডায়ামিটার বাড়তে হয়, নাকি ইন্সপিরেশনের পরে ডায়ামিটার বাড়বে? বলো তো চিন্তা করে। আচ্ছা, এটা চিন্তা করি যে আমরা কোনো একটা খালি বাটিতে পানি ঢালবো, মনে করি। হ্যাঁ, খালি একটা জায়গায় পানি ঢালবো। তাহলে খালি একটা জায়গায় পানি ঢালার জন্য তো জায়গাটা আগে থেকে খালি হতে হবে, তাই না? যে কোনো কিছুতে ধরো তুমি এয়ার সাক করবে, হ্যাঁ, সেটার জন্য তো তোমার একটা নেগেটিভ প্রেসার লাগবে, তাই না? এখন থোরাসিক ক্যাভিটিতেও এরকম একটা নেগেটিভ প্রেসার ক্রিয়েট হতে হয়। তোমরা ফিজিওলজিতে পড়বে, process of respiration, process of inspiration. Inspiration is an active process, expiration is a passive process. এগুলাতে আমি যাচ্ছি না, আমি জাস্ট তোমাদের বলার জন্য বলছি যে আগে ডায়ামিটার গুলো বাড়তে হয়, থোরাসিক ক্যাভিটির ডায়ামিটার বাড়তে হয় আগে, ভেতরে একটা জায়গা থাকে, একটা জায়গা বাড়ে এবং সেখানে একটা নেগেটিভ ইন্ট্রাথোরাসিক প্রেসার ক্রিয়েটেড হয় এবং সেই প্রেসারে আমরা এয়ারটাকে ইনহেল করি বা ইন্সপায়ার করি, ঠিক আছে। তাহলে ইনহেল করি বা ইন্সপায়ার করি সেটা বলছিলাম। তো কি যে কোনটা বলছিলাম? আচ্ছা, এখন থোরাসিক ক্যাভিটির ডায়ামিটার নিয়ে কথা বলতে চাচ্ছি। আমরা 3 ধরনের ডায়ামিটার আছে, ঠিক আছে। একটা হচ্ছে অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার, স্টারনাম থেকে ভার্টিব্রা। হ্যাঁ, আমি সামনে বাউন্ডারিটা চিন্তা করো, অ্যান্টেরিয়রলি স্টারনাম, পোস্টেরিয়রলি ভার্টিব্রা, তাই না? থোরাসিক ভার্টিব্রা, 12টা থোরাসিক ভার্টিব্রা। তাহলে এই যে স্টারনাম থেকে ভার্টিব্রা, এই ডায়ামিটারটা যদি আমি চিন্তা করি, দিস ইজ দ্য অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে দুই পাশে অন ইচ সাইড আমরা বলেছি কোস্টাল এলিমেন্ট থাকে, তাই না? 12 পেয়ার্স অফ কোস্টাল 12 pairs of ribs and their coastal cartilages. হ্যাঁ, এর মধ্যে হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার, একেবারে রিবগুলোর যে অ্যাঙ্গেল, হ্যাঁ, সেখানে হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার মাপা যায়, ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটারটা মাপা যায়, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে দুই পাশে ট্রান্সভার্স ডায়ামিটার। দুই পাশের ডায়ামিটার যখন মাপবো, দ্যাট ইজ দ্য ট্রান্সভার্স ডায়ামিটার। সামনে পেছনে ডায়ামিটার যখন মাপবো, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। আরেকটা ডায়ামিটার আছে ভার্টিক্যাল ডায়ামিটার, সেটা হচ্ছে কি, এই যে উপর থেকে নিচে, ধরো থোরাসিক ইনলেট থেকে থোরাসিক আউটলেট, বা থোরাসিক আউটলেটটা তো পুরো ডায়াফ্রাম দিয়ে কভার্ড থাকে, তাই না? তাহলে থোরাসিক ইনলেট থেকে আউটলেট এই পর্যন্ত যে ডায়ামিটার, দ্যাট ইজ দ্য ভার্টিক্যাল ডায়ামিটার। এখন আমাদের ইন্সপিরেশন এয়ারটা থোরাসিক ক্যাভিটিতে ঢোকার জন্য বা লাংসে এক্সপান্ড করার জন্য আগে কিন্তু জায়গা ক্রিয়েটেড হতে হবে, আগে এই 3টা ডায়ামিটারই বাড়তে হবে, ঠিক আছে। এবং এই 3টা ডায়ামিটার, শুধুমাত্র ভার্টিক্যাল ডায়ামিটার ছাড়া বাকি 2টা ডায়ামিটার বাড়ার ক্ষেত্রে কিন্তু রিবের অনেক ইম্পর্টেন্ট একটা ভূমিকা আছে, দ্যাট ইজ দ্য রিবের মুভমেন্ট হতে হয় এবং স্টারনামেরও কিন্তু মুভমেন্ট হয়। ওই যে আগে স্টারনাম পড়ানোর সময় আমি বলেছিলাম যে রেসপিরেশনের জন্য এই যে ম্যানোব্রিও স্টারনাল জয়েন্ট, এই ম্যানোব্রিও স্টারনাল জয়েন্টটা কিন্তু স্লাইট মুভমেন্টের দরকার পড়ে। হ্যাঁ, এটা আমরা এখন দেখব, ঠিক আছে, মুভমেন্ট অফ রিব, সেটা পড়তে গিয়ে। এখন আমি ভার্টিক্যাল ডায়ামিটারটাকে বাদ দিলাম কেন? ভার্টিক্যাল ডায়ামিটারটা নিয়ে তাহলে আগে বলে ফেলি। ডায়াফ্রামের কন্ট্রাকশন বা রিল্যাক্সেশন, ডায়াফ্রাম কন্ট্রাক্ট
বা রিল্যাক্স করবে এর উপর ডিপেন্ড করে thoracic cavity ভার্টিক্যাল ডায়ামিটারটা বাড়ে বা কমে। এবং ভার্টিক্যাল ডায়ামিটার যখন বাড়ে, ডায়াফ্রাম যখন নিচে নামে তখন ভার্টিক্যাল ডায়ামিটার বাড়ে, এবং ডায়াফ্রাম ভার্টিক্যাল ডায়ামিটারটাকে বাড়ালে কি হয়, লাংটা এক্সপান্ড করার জায়গা পায় এবং এয়ার ইন্সপায়ার হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভার্টিক্যাল ডায়ামিটার নিয়ে আর কথা বলবো না। এখন আসি হচ্ছে অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার অফ thoracic cavity কিভাবে বাড়বে। thoracic cavity anterior posterior diameter বাড়ার জন্য এই যে আমাদের যে anterior boundaryটা কে ফর্ম করে, স্টারনাম ফর্ম করে। স্টারনাম anterior boundary ফর্ম করে এবং সেকেন্ড থেকে 6 রিব, আমরা কিন্তু ফার্স্ট রিবের কথা বলছি না, কারণ তুমি মনে করে দেখো, প্রাইমারি cartilaginous joint is primarily designed for growth. There is no movement occurring in primary cartilaginous joint. So এই স্টারনাম পড়ার সময় আমরা পড়ছিলাম যে ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট এন্ড জিফিস্টার্নাল জয়েন্ট, এই দুইটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট এবং এখানে কোনো মুভমেন্ট হয় না। ঠিক আছে? তাহলে ফার্স্ট এটা আমরা বাদ দিয়ে দিলাম। এখন সেকেন্ড থেকে 6 এই পর্যন্ত হচ্ছে স্টারনামের সাথে রিলেটেড রিব গুলো, তাই না? সেকেন্ড টু 6 কোস্টাল কার্টিলেজ, এখানে এই যে স্টারনামের ল্যাটারাল বর্ডারে যে কোস্টাল ফ্যাসেট গুলো আছে, এই কোস্টাল ফ্যাসেট গুলোতে সেকেন্ড থেকে 6 কোস্টাল কার্টিলেজ এসে লাগে। সো সেকেন্ড টু 6 রিব হচ্ছে স্টারনামের সাথে কানেক্টেড। আই এম সরি, তাসনাদি হকার যাচ্ছে এবং একটু ডিস্টার্ব হচ্ছে, এটা আসলে কিছু করার নাই। আচ্ছা, যেটা বলছিলাম যে তাহলে অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার অফ thoracic cavity বাড়ানোর জন্য সেকেন্ড টু 6 রিব হচ্ছে রেসপন্সিবল। ঠিক আছে? এখন কিভাবে রেসপন্সিবল, আমরা একটু তোমরা নিশ্চয়ই চাপা কল দেখেছো, চাপ কল, তাই না? চাপ কল যেটাকে বলে বা টিউবওয়েল যেটাকে বলে, টিউবওয়েলের একটা হ্যান্ডেল থাকে, সেই হ্যান্ডেলটাকে কি করতে হয়, পাম্প করতে হয়। হ্যান্ডেলটাকে পাম্প করলে একটা নেগেটিভ প্রেসার ক্রিয়েটেড হয় এবং তার সেই নেগেটিভ প্রেসারে নিচ থেকে গ্রাউন্ড থেকে ওয়াটারটাকে সাক করে নিয়ে এসে টিউবওয়েলের মুখ দিয়ে পানি ফেলে, তাই না? এরকম করে আমরা পাম্প করি, পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। হ্যাঁ, পাম্প হ্যান্ডেল মুভমেন্ট মানে হচ্ছে আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড মুভমেন্ট, তাই না? এখন রিব, যে রিব গুলো স্টারনামের সাথে কানেক্টেড, স্টারনামটা যদি কোনো কারণে উপরে ওঠে বা একটুখানি নিচে নামে, সেই রিব গুলো কিন্তু একটুখানি উপরে উঠবে বা নিচে নামবে, তাই না? এখন পেছনে আছে ভার্টিব্রা, আমরা যখন পুরোটা পড়ে ফেলবো আজকে ক্লাসটা, পেছনে আছে ভার্টিব্রা এবং সামনে আছে স্টারনাম, এর সাথে কি রিব কানেক্টেড। ঠিক আছে? এই যে এরকম করে রিবটা কানেক্টেড। ওকে, আচ্ছা, রিব যদি এরকম করে কানেক্টেড হয়, দাঁড়াও এক মিনিট আমি ঠিক করে কানেক্ট করে নিই। এই এরকম করে যদি রিবটা কানেক্টেড হয়, তাহলে হচ্ছে সামনের দিকে এই যে এতখানি জায়গা কিন্তু ফাঁকা, দেখো এই যে এখান থেকে এটা আমি ছেড়ে দিলাম, এই জায়গাটা ফাঁকা, এই জায়গায় কি, এখানে হচ্ছে এর পোস্টাল কার্টিলেজ, পোস্টাল কার্টিলেজটা এসে, এটা ধরো সেকেন্ড টু 6 রিবের যে কোনো একটা, পোস্টাল কার্টিলেজটা এসে এখানে লাগবে। হ্যাঁ, এই যে এইটুকু জায়গা হচ্ছে পোস্টাল কার্টিলেজের জন্য ফাঁকা। তো এইভাবে কানেক্টেড। এখন রিবটা যদি এইভাবে মুভ করে, রিবটা যদি এভাবে মুভ করে, দিস ইজ দ্য পাম্প হ্যান্ডেল মুভমেন্ট অফ দ্য রিব। এই মুভমেন্টটার নামই হচ্ছে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। রিবটা এভাবে মুভ করবে, রিবের সাথে কোস্টাল কার্টিলেজ লাগানো, সেটাও মুভ করবে এবং স্টারনামটা আলটিমেটলি উপরে উঠবে। ঠিক আছে? একটু উপরে উঠলো, আবার রিবটা এভাবে নিচে নামবে, স্টারনামটা আলটিমেটলি নিচে নামবে। মাঝখানে কোস্টাল কার্টিলেজটা তো আমরা দেখাতে পারছি না, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে যে এইটা স্টারনাম মুভস আপ এন্ড ডাউন লাইক দ্য হ্যান্ডেল অফ আ পাম্প। হ্যান্ডেল অফ আ পাম্প মুভমেন্টটা কিন্তু রিবের, হ্যাঁ, রিবের পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, বাট মুভমেন্টটা হয় হচ্ছে কোথায়, মুভমেন্টটা হয় হচ্ছে কোস্টো ভার্টিব্রাল জয়েন্টে। কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট কোনটা, কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট মনে করে দেখো, এই যে দিস ইজ দ্য ভার্টিব্রা, হ্যাঁ, দিস ইজ দ্য ভার্টিব্রা। ভার্টিব্রার একটা দেখো সুপেরিয়র একটা ভার্টিব্রার বডির আপার বর্ডারে একটা নচ ছিল, হ্যাঁ, আর লোয়ার বর্ডারে একটা ফ্যাসেট ছিল, হ্যাঁ, এবং সেখানে গিয়ে কিন্তু এই যে এইভাবে, এই যে আমরা যখন রিব করবো, রিবের দেখবো যে হেডে দুইটা ফ্যাসেট আছে, একটা আপার স্মলার ফ্যাসেট, একটা হচ্ছে লোয়ার লার্জার ফ্যাসেট। হ্যাঁ, লোয়ার লার্জার ফ্যাসেটটা হচ্ছে আমরা ইন ডিটেইল পড়বো। আর এই যে টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেসের এখানে কিন্তু একটা ফ্যাসেট ছিল, তোমরা যখন পড়বে তখন মনে, আবার যখন রিভাইজ করবে তখন মনে পড়বে। হ্যাঁ, এবং এই রিবের কিন্তু একটা টিউবারকাল আছে, হ্যাঁ, রিবের টিউবারকাল এবং রিবের এই যে হেডে যে
আর্টিকুলার ফ্যাসেট আছে ফর ভার্টিব্রা, সেগুলো আলটিমেটলি মিলে এই যে এইভাবে একটা জয়েন্ট ফর্ম করে। হ্যাঁ, একটা না, দুইটা জয়েন্ট, একটা হচ্ছে কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট আর একটা হচ্ছে কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট। ঠিক আছে, ভার্টিব্রাল বডির সাথে যে জয়েন্টটা ফর্ম হয় দ্যাট ইজ দ্য কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট। এখানে এসে হেডটা যে লাগে এটা হচ্ছে কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট ফর্ম করে। ঠিক আছে, এই যে এই জায়গায় এসে এখানে এসে এইখানে এখানে এসে যে হেডটা লাগে, হেডের দেখো দুইটা ফ্যাসেট আছে, এই যে দেখতে পাচ্ছ কিনা, উপরে উপরে রিবটা তো আসলে এইভাবে থাকবে, তাহলে হচ্ছে উপরে একটা ফ্যাসেট, নিচে আরেকটা ফ্যাসেট, এইভাবে এসে এই টিউবারকল, এই রিবের যে টিউবারকলটা আছে, এই টিউবারকলটা এই যে ট্রান্সভার্স প্রসেসের যে ফ্যাসেট এটার সাথে লাগবে, পোস্টো ট্রান্সভার্স জয়েন্ট ফর্ম করবে, দিস ইজ দ্য রিব। এবং আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, পাম্প হ্যান্ডেল মুভমেন্ট হয় পোস্টো ভার্টিব্রাল জয়েন্ট। এবং পোস্টো ভার্টিব্রাল জয়েন্টে যখন মুভমেন্টটা হয়, এগুলা কিন্তু প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, স্লাইড গ্লাইডিং মুভমেন্ট ছাড়া আর কিছুই হয় না। এবং পোস্টো ভার্টিব্রাল জয়েন্টে যখন মুভমেন্টটা হয় তখন কিন্তু রিবের ডিরেকশনটা একটু ঠিক রাখতে হবে, এই রিবের ডিরেকশনটা ঠিক রাখতে হবে এই, ঠিক আছে। এবং কোস্টো ভার্টিব্রাল জয়েন্টে যখন মুভমেন্ট হয়, এই যে এরকম স্লাইড একটা মুভমেন্ট যখন হয়, উপরের নিচে যখন মুভ করে, তখন এই কোস্টো কন্ড্রাল জয়েন্ট, কোস্টো কন্ড্রাল জয়েন্ট কোথায় আছে, এখানে যে কোস্টাল কার্টিলেজ আছে এখানে কোস্টো কন্ড্রাল জয়েন্ট ফর্ম হয়। ঠিক আছে, কোস্টো কন্ড্রাল জয়েন্টে কিন্তু কোনো মুভমেন্ট হয় না, এটাও প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এবং আলটিমেটলি এই রিবটা যখন একটু উপরে নিচে মুভ করে তখন এই জয়েন্টটা যদিও ফিক্স থাকে, কিন্তু কোস্টাল কার্টিলেজটা তো অ্যাটাচড আছে কোথায়, কোস্টাল কার্টিলেজটা অ্যাটাচড আছে এই স্টারনামের সাথে, তাই না? তখন কিন্তু স্টারনামটাও একটু উপরে নিচে মুভ করে। তাহলে আমি এখন পাম্প হ্যান্ডেল মুভমেন্টটাকে অ্যাজ এ হোল বলি, পাম্প হ্যান্ডেল মুভমেন্ট অফ দ্য রিব occurs at the costovertebral joint of second to sixth rib। ঠিক আছে, শুধুমাত্র second to sixth ribে হয় এবং costovertebral joint এ হয়। and this movement of rib increases the anteroposterior diameter of the thoracic cavity by the upward and downward movement, slight upward and downward movement of the sternum। ঠিক আছে, anteroposterior diameter বাড়ায়। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা মুভমেন্টের নাম হচ্ছে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। বাকেট হ্যান্ডেল, বাকেট মানে হচ্ছে বালতি, বালতির হ্যান্ডেলটা আমরা চিন্তা করি, বালতির হ্যান্ডেল একদিকে পড়ে আছে, হ্যাঁ একদিকে পড়ে আছে, আমরা বালতিটাকে যদি ধরতে যাই তখন কি করতে হয়, এরকম করে তুলে হ্যান্ডেলটা ধরতে হয়, তাই না? তাহলে বালতিটাকে আমরা সোজা করে ধরতে পারি। তাহলে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট কেন বলছি, এই যে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার অফ থোরাসিক ক্যাভিটি বাড়ায়, ট্রান্সভার্স ডায়ামিটার অফ থোরাসিক ক্যাভিটি বাড়ায় বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। এই হচ্ছে রিব, ধরো এখানে আছে ভার্টিব্রা, এখানে আছে কোস্টাল কার্টিলেজ, এবং এটা যখন এরকম উপরের দিকে ওঠে, তুমি চিন্তা করে দেখো নরমালি আছে এরকম, হ্যাঁ নরমালি এরকম আছে, এটা যখন উপরের দিকে ওঠে তখন ট্রান্সভার্স ডায়ামিটারটা বাড়ে, যখন নিচের দিকে নামে তখন ট্রান্সভার্স ডায়ামিটারটা কমে। একটু তুমি চিন্তা করে দেখবে যে বালতির হ্যান্ডেলটা তুমি যখন মিডওয়েতে নিয়ে আসছো, মিডওয়েতে নিয়ে আসছো, এরকম ভাবে যদি বালতির এই পাশেও আরেকটা হ্যান্ডেল থাকে, এটাকেও মিডওয়েতে নিয়ে আসছো, তখন কি ম্যাক্সিমাম ডায়ামিটার না, তুমি থোরাসিক ক্যাভিটিটাকেও চিন্তা করো যে দুই পাশের দুইটা রিবই নর্মাল পজিশন থেকে একটু উপরের দিকে উঠলো, তাহলে ট্রান্সভার্স ডায়ামিটারটা বাড়লো, হ্যাঁ ট্রান্সভার্স ডায়ামিটারটা বাড়লো। এবং এই ঘটনাগুলি, এই যে পাম্প হ্যান্ডেল বাকেট হ্যান্ডেল মুভমেন্ট, এগুলো কিন্তু সাইমালটেনিয়াসলি হতে থাকে, আমরা এয়ার ইন্সপায়ার করছি, এয়ার এক্সপায়ার করছি, আলটিমেটলি রেসপিরেশন হচ্ছে, এগুলা কিন্তু এই যে, এবং ডায়াফ্রাম কন্ট্রাক্ট করছে, ভার্টিক্যাল ডায়ামিটার বাড়ছে বা কমছে, যেটাই হচ্ছে এই একই সাথে অ্যান্টেরোপোস্টেরিয়র, ট্রান্সভার্স এবং ভার্টিক্যাল তিনটা ডায়ামিটার একই সাথে বেড়ে আলটিমেট রেজাল্টটা হচ্ছে যে চেস্ট ক্যাভিটিটা এক্সপান্ড করার জন্য এক্সপান্ড করছে, একটা নেগেটিভ ইন্ট্রাথোরাসিক প্রেসার ক্রিয়েটেড হচ্ছে এবং আলটিমেটলি এয়ারটা আমরা ইনহেল করতে পারছি। তো আমার একটা কথার উদ্দেশ্য হচ্ছে রিবের দুইটা মুভমেন্ট বলা, একটা হচ্ছে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট দ্যাট ইজ রিলেটেড টু anterior posterior diameter of the thoracic cavity, আর একটা হচ্ছে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট দ্যাট ইজ রিলেটেড টু ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য থোরাসিক ক্যাভিটি। বাকেট হ্যান্ডেল মুভমেন্ট যখন রিবের হয় তখন ট্রান্সভার্স ডায়ামিটারটা বাড়ে এবং মিডল পোর্শন অফ দ্য রিবটা এলিভেটেড হয়, মিডল পোর্শন অফ দ্য রিবের মিডল পোর্শনটা এলিভেটেড হয়। ঠিক আছে, মিডল পোর্শন অফ দ্য রিব ইজ এলিভেটেড। ওকে,
ঠিক আছে, এই থোরাসিক কেস সম্পর্কে আসলে এইটা বলে ফেলেছি যা বলার। এখন আসলে যে আলাদা করে রিবে আসি। আলাদা করে রিবে আসার আগে আমি যদি থোরাক্সের অ্যাজ এ হোল থোরাক্সের জয়েন্ট গুলা তোমাদেরকে বলে দিতে চাই, তাহলে আমার মনে হয় যে অলরেডি বলা হয়ে গেছে। রিবের সাথে যে জয়েন্ট গুলো সেগুলো বলবো আজকে। তো তারপরে তোমাদেরকে একটু রিক্যাপিচুলেট করাই দিই আমি। সেটা হচ্ছে যে দুইটা ভার্টিব্রাকে তুমি কানেক্ট করবা। সরি, আমি মানে দুইটা থোরাসিক ভার্টিব্রা নিতে পারলে তোমাদের জন্য আরো সুবিধা হতো। আচ্ছা যাই হোক, দুইটা ভার্টিব্রাকে কানেক্ট করব। আমরা জানি যে বডি মিডল্যান্ড সব জয়েন্ট গুলো হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। তাহলে ইন বিটুইন টু ভার্টিব্রাল বডিজ এবং সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন প্রাইমারি এন্ড সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। ঠিক আছে, এই ক্রাইটেরিয়া গুলা পড়ে নিবা। সাইনোভিয়াল জয়েন্টের ক্রাইটেরিয়া করবা, কারণ হচ্ছে এই যে থোরাক্সের যত জয়েন্ট আছে এগুলোর মধ্যে কিন্তু সাইনোভিয়াল জয়েন্ট, বিশেষ করে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্টটা বেশি, আরো বিভিন্ন ভ্যারাইটি আছে, স্যাডেলও আছে। তো আমার মনে হয় যেগুলো সব বলা হয়ে গেছে, এগুলো আর আলাদা করে এখন নাই বলি। ভার্টিব্রাল বডির মধ্যে হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, তারপরে এই যে ভার্টিব্রাল যে প্রসেস আছে সুপেরিয়র এন্ড ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, এদের মাঝখানে হচ্ছে জাইগোপোফাইসিয়াল জয়েন্ট, দ্যাট ইজ দ্য প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, এবং এবং আরেকটা কথা কি, আরেকটা হচ্ছে ইন বিটুইন ল্যামিনা লিগামেন্টাম ফ্ল্যাভা দিয়ে ল্যামিনাটা কানেক্টেড, দ্যাট ইজ দ্য ফাইব্রাস জয়েন্ট। সো জয়েন্ট, হোয়াট ইজ দ্য জয়েন্ট, what are the classification and broad classification of joint কি, ঠিক আছে, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট কি, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট কি, এদের ক্রাইটেরিয়ার মধ্যে ডিফারেন্স কি, তারপরে হচ্ছে হোয়াট ইজ synovial joint, what are the criteria of synovial joint, different types of synovial joint with their examples, এগুলো পড়ে নিব আমরা। হ্যাঁ ঠিক আছে, তো এখন হচ্ছে রিবের সাথে কি কি জয়েন্ট ফর্ম করে তোমাদেরকে অনেক সময় এইভাবে কিন্তু টাই করে দেওয়া হয় অস্পিতে। হ্যাঁ, অস্পিতে এরকম করে টাই করে দেওয়া হয়, রিবটা টাই করা হয় না, দুইটা ভার্টিব্রা টাই করে দেওয়া হয় যে এই দুটার মধ্যে কি কি জয়েন্ট আছে বলো। ঠিক আছে, তাহলে ভার্টিব্রাল বডির মধ্যে, তারপরে হচ্ছে আর্চের মধ্যে দুইটা জয়েন্ট, একটা হচ্ছে জাইগোপোফাইসিয়াল জয়েন্ট আর একটা হচ্ছে ইন বিটুইন ল্যামিনা লিগামেন্টাম ফ্ল্যাভা দিয়ে কানেক্টেড, তারা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে রিবের সাথে কানেকশনটা আমি বলবো। রিবের সাথে এইভাবে, রিবের সাথে হচ্ছে ভার্টিব্রাল দুইটা জয়েন্ট আছে, একটা হচ্ছে ভার্টিব্রাল বডির সাথে পোস্টো ভার্টিব্রাল জয়েন্ট, আর একটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেসের সাথে পোস্টো ট্রান্সভার্স জয়েন্ট। ঠিক আছে, পোস্টো ভার্টিব্রাল জয়েন্ট এন্ড পোস্টো ট্রান্সভার্স জয়েন্ট, এই দুইটাই হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তারপর রিব, এখানে তো আর কিছু নাই, রিবের অ্যান্টেরিয়র এন্ডে কোস্টাল কার্টিলেজ, এক্সেপশন হচ্ছে 11th and 12th রিব, যেখানে এই জয়েন্টটা থাকে না, এটা হচ্ছে কোস্টো কন্ড্রাল জয়েন্ট। ঠিক আছে, কোস্টো কন্ড্রাল জয়েন্ট, দ্যাট ইজ প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এন্ড আরেকটা জয়েন্ট হচ্ছে স্টারনামের সাথে কোস্টাল কার্টিলেজ, দ্যাট ইজ নোন অ্যাজ কন্ড্রোস্টার্নাল জয়েন্ট অর স্টার্নোকোস্টাল জয়েন্ট, যেটাই বলো। কোস্টাল এলিমেন্টের সাথে স্টারনামের কানেকশন স্টার্নোকোস্টাল জয়েন্ট অথবা কন্ড্রোস্টার্নাল জয়েন্ট, সবগুলোই হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, এক্সেপশন হচ্ছে ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট, দ্যাট ইজ প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। ঠিক আছে, তাহলে জয়েন্ট গুলা বলে ফেললাম, রিবের সাথে রিলেটেড জয়েন্ট গুলা। তাহলে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট আর প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, দুই ধরনের জয়েন্ট আছে রিবের সাথে। রিবের কানেকশন চিন্তা করে দেখো, ভার্টিব্রার সাথে দুইটা জয়েন্ট, দুইটাই হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল। স্টারনামের সাথে যতগুলো আছে, সেকেন্ড টু সিক্সথ এর যতগুলো আছে, সবগুলো হচ্ছে কি, প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর ওই যে ওইদিকে কোস্টোকন্ড্রাল আর হচ্ছে ফার্স্ট কন্ড্রোস্টার্নাল, এই দুইটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। আরেকটা জয়েন্ট ইন্টারকন্ড্রাল জয়েন্ট, মানে এই যে কোস্টাল কার্টিলেজ গুলো আছে, এরাও কিন্তু কোস্টাল কার্টিলেজ গুলো কানেক্টেড জয়েন্ট ফর্ম করে, ইন্টারকন্ড্রাল জয়েন্ট, এরাও প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, এখন আমরা একেবারে রিবে চলে যাই। সরি, রিব হচ্ছে কি, রিব হচ্ছে থিন কার্ভড এন্ড ইলংগেটেড ফ্ল্যাট বোন, থিন কার্ভড এন্ড ইলংগেটেড ফ্ল্যাট বোন, এটাকে বলা হয় রিব। আমরা জানি যে ফ্ল্যাট বোন গুলোর অসিফিকেশন হয় ইন্ট্রামেমব্রেনাস, বাট ইন কেস অফ স্টারনাম এন্ড ইন কেস অফ রিব, এই অসিফিকেশন স্টারনাম এবং রিব দুইটাই হচ্ছে ফ্ল্যাট বোন, ইলংগেটেড ফ্ল্যাট বোন, বাট এদের অসিফিকেশনটা হচ্ছে ইন্ট্রাকার্টিলেজিনাস। ঠিক আছে, আচ্ছা রিবের সংখ্যা কয়টা রিব আছে, 12 পেয়ার্স। হ্যাঁ, কয়টা বললে 24, আর কত পেয়ার বললে 12 পেয়ার্স অফ রিবস। হ্যাঁ, এবং থোরাসিক কেজের
লার্জেস্ট পার্ট ফর্ম করে রিব, ল্যাটারাল বাউন্ডারিটা ফর্ম করে, মানে থোরাসিক কেস ফর্মেশনে এটার একটা গ্রেটার কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে থোরাসিক ভার্টিব্রার ডিটাচড কোস্টাল এলিমেন্ট দিয়ে রিবটা ফর্ম হয়। হ্যাঁ, এটাকে বলা হয় ডিটাচড কোস্টাল এলিমেন্ট অফ থোরাসিক ভার্টিব্রা, ডিটাচড কোস্টাল এলিমেন্ট অফ থোরাসিক ভার্টিব্রা বলা হয়। আচ্ছা, এখন আমাদেরকে কিন্তু রিবের ক্লাসিফিকেশন জানতে হবে। এই যে 12 পেয়ার্স অফ রিব, এই 12 পেয়ার্স কে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা যায়। কিভাবে? ধরো অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাটাচমেন্ট বা আর্টিকুলেশন উইথ স্টার্নাম। আর্টিকুলেশন উইথ স্টার্নাম মনে করে দেখো তোমরা যে ফার্স্ট থেকে সিক্সথ রিব এরা ডিরেক্টলি তাদের কোস্টাল কার্টিলেজ দিয়ে স্টার্নামের সাথে কানেক্টেড, তাই না? এদেরকে বলা হয় হচ্ছে ভার্টিব্রো স্টার্নাল রিবস। ফার্স্ট টু সেভেন, আপার 7 পেয়ার্স এরা হচ্ছে ভার্টিব্রো স্টার্নাল রিবস, ঠিক আছে। ভার্টিব্রো কন্ড্রাল রিবস হচ্ছে 8 টু 9। আমি 7 কেন বললাম? আমাদের এই স্টার্নামটাতে কোনো জিফয়েড প্রসেস নাই, তাই না? কোনো জিফয়েড প্রসেস নাই। বডিতে কিন্তু সিক্স কোস্টাল কার্টিলেজ পর্যন্তই আছে, হ্যাঁ, কোস্টাল প্যাসেজ গুলা, এবং 7 মানে অ্যাকচুয়ালি স্টার্নামের সাথে আপার 7 পেয়ার্স অফ রিব কানেক্টেড থাকে, এবং এদেরকে বলা হয় কি ভার্টিব্রো স্টার্নাল রিবস, ঠিক আছে, ভার্টিব্রো স্টার্নাল রিবস। আচ্ছা, এরপরে আরেকটা ক্লাসিফিকেশন, এটা আমরা কি ক্লাসিফিকেশন অফ রিবস অ্যাকর্ডিং টু অ্যাটাচমেন্ট উইথ স্টার্নাম বলছি, তাই না? আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে ভার্টিব্রো কন্ড্রাল রিবস, এটা হচ্ছে 8 টু 10, মানে 8th 9th and 10th রিবস এরা হচ্ছে ডিরেক্টলি গিয়ে স্টার্নামের সাথে কানেক্টেড হয় না, স্টার্নামের সাথে কোনো জয়েন্ট ফর্ম করে না। এই 8, 9, 10 এরা এদের কোস্টাল কার্টিলেজ গুলো গিয়ে 7th কোস্টাল কার্টিলেজের সাথে মিলে কি ফর্ম করে? কোস্টাল এলিমেন্ট, সরি, কোস্টাল মার্জিন ফর্ম করে। মনে করে দেখো, বাউন্ডারি অফ থোরাসিক আউটলেটে আমি বলেছি 7, 8, 9, 10 এরা মিলে হচ্ছে কোস্টাল ইয়েটা ফর্ম করে, তাই না? আচ্ছা, কোস্টাল বাউন্ডারিটা ফর্ম করে। তাহলে হচ্ছে ভার্টিব্রো কন্ড্রাল রিবের রিব হচ্ছে কারা? 7th রিবটা তো ডিরেক্টলি স্টার্নামের সাথে কানেক্টেড, 7th এর সাথে এসে 8, 9, 10th এর কোস্টাল কার্টিলেজ গুলো কানেক্টেড হয়, এই জন্য এই 8, 9, 10 এই তিনটা হচ্ছে ভার্টিব্রো কন্ড্রাল রিব। এবং 11th and 12th রিবস হচ্ছে এদের কোনো কোস্টাল কার্টিলেজ নাই, দে আর ফ্লোটিং রিবস, দে আর অ্যাটাচড উইথ দ্য vertebral body, 11th and thoracic vertebral body, but they are not attached with the sternum, not directly, not indirectly. Okay, so they are only vertebral ribs. So according to attachment of sternum, ribs can be classified into vertebro-sternal ribs, vertebro-chondral ribs and vertebral ribs. 12 pairs কে আমরা যদি ভাগ করি, upper 7 pairs হচ্ছে vertebro-sternal ribs, 8 to 10th হচ্ছে vertebro-chondral ribs and vertebral ribs হচ্ছে 11th and 12th. আচ্ছা, according to features, হ্যাঁ, according to their characteristic feature, তাদেরকে আমরা রিবগুলোকে আমরা টিপিক্যাল এন্ড অ্যাটিপিক্যাল দুইটা ভাগে ভাগ করতে পারি। এটা তো সবকিছুর ক্ষেত্রে, ভার্টিব্রার ক্ষেত্রে আমরা দেখেছি, তাই না? ইন্টারকোস্টাল স্পেসের ক্ষেত্রে আছে, ইন্টারকোস্টাল নার্ভের ক্ষেত্রে আছে। টিপিক্যাল এন্ড অ্যাটিপিক্যাল। টিপিক্যাল, এনি টাইপ অফ টিপিক্যাল। আমরা কখন টিপিক্যাল বলবো? যখন অনেকগুলো জিনিস সেম ক্যারেক্টারিস্টিক ফিচার বিয়ার করে, সেগুলোকে বলা হয় টিপিক্যাল, একটা গ্রুপে ভাগ করা হয়। এবং কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক ফিচারের জন্য যারা আলাদা তাদেরকে বলা হয় অ্যাটিপিক্যাল। এখন রিবের ক্ষেত্রে টিপিক্যাল রিব, অ্যাটিপিক্যাল রিব আছে। টিপিক্যাল রিব গুলোর ক্যারেক্টারিস্টিক ফিচার গুলো সেম, মানে একটা কয়েকটা ক্যারেক্টারিস্টিক ফিচার করলে ওই 3rd to 9th রিবকে ডিসক্রাইব করা যায়, তারা একই রকম। তো 3rd to 9th রিব হচ্ছে টিপিক্যাল রিব, এবং বাদ বাকি যে রিব গুলো থাকে, যেমন ফার্স্ট, সেকেন্ড এবং 10th, 11th, 12th, এই 5টা রিব, এই 5টা রিব হচ্ছে অ্যাটিপিক্যাল রিব। তাদের স্পেশাল কিছু ফিচার আমাদেরকে মনে রাখতে হবে, তাদেরকে স্পেশালি আইডেন্টিফাই করতে হবে, স্পেশাল কিছু আইডেন্টিফিকেশন পয়েন্ট দিয়ে। এই জন্য ফার্স্ট, সেকেন্ড, 10th, 11th, 12th এই 5টা রিবকে আমরা বলি অ্যাটিপিক্যাল রিব। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আর আরেকটা ক্লাসিফিকেশন আছে রিবের, ট্রু রিব এন্ড ফলস রিব, ঠিক আছে। ট্রু রিব হচ্ছে যারা হচ্ছে সামনে ভার্টিব্রার সাথে, এবং রিব মানে হচ্ছে সামনে ভার্টিব্রার সাথে, সরি, সামনে স্টার্নামের সাথে এবং পেছনে ভার্টিব্রার সাথে তাদেরকে অ্যাটাচ থাকতে হবে। সো ট্রু রিব কারা? আপার 7 পেয়ার্স অফ রিবস আর ট্রু রিবস, এবং ফলস রিব কারা? লোয়ার 5 পেয়ার্স অফ রিবস আর ফলস রিব, কারণ তারা ডিরেক্টলি স্টার্নামের সাথে কানেক্টেড না অ্যান্টেরিয়রলি,
ঠিক আছে? সো ট্রু রিপস এন্ড ফলস রিপ, এই তিনটা ক্লাসিফিকেশন তাহলে আমরা পড়লাম রিপসের। এখন আসো টিপিক্যাল রিপ। টিপিক্যাল রিপের কি কি ক্যারেক্টারিস্টিক ফিচার থাকে, আমরা টিপিক্যাল রিপটাকে ইন ডিটেইল পড়বো, আর অ্যাটিপিক্যাল রিপগুলোর স্পেশাল ফিচার গুলো মনে রাখবো। ঠিক আছে? আচ্ছা, টিপিক্যাল রিপের যেহেতু পেয়ার পেয়ার বোন, তাই না? তাহলে রাইট এন্ড লেফট আইডেন্টিফাই করতে হবে। প্রথমে কি দিয়ে আইডেন্টিফাই করব? যে কোনো একটা রিব, হ্যাঁ, রিবের কি থাকে দেখো তো। আমি অ্যানাটমিক্যাল পজিশন আমি ধরি নাই, আমি তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। রিবের হেড থাকে, ঠিক আছে? একটা হচ্ছে প্রথমে বলি যে একটা পোস্টেরিয়র এন্ড থাকে বা ভার্টিব্রাল এন্ড, একটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড থাকে যেটা হচ্ছে স্টার্নাল এন্ড, আর একটা ইন্টারভেনিং শ্যাফট থাকে। ঠিক আছে? এখন তুমি কিভাবে পোস্টেরিয়র এন্ডটা আইডেন্টিফাই করবা? অ্যান্টেরিয়র এন্ডে হচ্ছে একটাই, অ্যান্টেরিয়র এন্ডটা ওই যে 11-12 এর ক্ষেত্রে শুধু পয়েন্টেড, আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু কোস্টাল কার্টিলেজের জন্য একটা কনকেভ ডিপ্রেশন থাকে, একটা কনকেভ ডিপ্রেশন থাকে। আর পোস্টেরিয়র এন্ড আমরা কিভাবে চিনবো? পোস্টেরিয়র এন্ড চিনবো যে এর তিনটা পার্ট আছে, একটা হেড আছে, একটা নেক আছে। দেখো, এই দিস ইজ দ্য হেড, দিস ইজ দ্য হেড, এটা হচ্ছে নেক। এই যে লম্বা যে জায়গাটা ট্রান্সভার্স প্রসেস অফ ভার্টিব্রার সামনে থাকে, এটা হচ্ছে নেক। আর এই যে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে, এই যে উঁচু জায়গা যেটার একটা আর্টিকুলার পার্ট আছে, একটা নন আর্টিকুলার পার্ট আছে, মিডিয়াল আর্টিকুলার পার্ট, ল্যাটারাল নন আর্টিকুলার পার্ট, এই উঁচু জায়গাটা হচ্ছে টিউবারকেল। ঠিক আছে? এই যে হেড, নেক এবং টিউবারকেল, এই তিনটা মিলে এই জায়গাটা হচ্ছে কি পোস্টেরিয়র এন্ড অর ভার্টিব্রাল এন্ড। ঠিক আছে? আর বাদ বাকি এটা হচ্ছে ইন্টারভেনিং শ্যাফট, দুইটা এন্ডের মাঝখানে। এবং একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে টিপিক্যাল রিপ চেনার ক্ষেত্রে, দিস ইজ দ্য কোস্টাল গ্রুভ। হ্যাঁ, দিস ইজ দ্য কোস্টাল গ্রুভ। এই কোস্টাল গ্রুভটা হচ্ছে নিচের দিকে থাকবে। তুমি কিভাবে সাইড ডিটারমিন করবে সেটা বলার জন্য বলছি। আর একটা জিনিস দেখো, এই যে এইটা হচ্ছে তোমার আপার বর্ডার। হ্যাঁ, আপার বর্ডারটা দেখো রাউন্ডেড, হ্যাঁ, এবং লোয়ার বর্ডারটা হচ্ছে থিন এবং শার্প। এই দেখো লোয়ার বর্ডারটা থিন এবং শার্প। ঠিক আছে? তাহলে আপার লোয়ার তুমি জিনিসটাকে এইভাবে ধরবে না, জিনিসটাকে এইভাবে ধরবে না, কারণ তাহলে থিন শার্প বর্ডারটাও প্লাস এই যে কোস্টাল গ্রুভ, এই যে কোস্টাল গ্রুভ, গ্রুভ বলছি কেন? একটা ডিপ্রেসড একটা লম্বা এরিয়া, হ্যাঁ, এই জন্য এটাকে গ্রুভ বলছি। এই কোস্টাল গ্রুভ এবং লোয়ার বর্ডার এগুলাকে তাহলে নিচের দিকে রাখতে হবে, এবং সামনের দিকে মানে এটাকে অ্যান্টেরিয়র এন্ড করতে হবে। যে পাশে একটা কনকেভ একটা ডিপ্রেশন আছে সেটাকে অ্যান্টেরিয়র এন্ড করতে হবে, এবং এটাকে পোস্টেরিয়র এন্ড করতে হবে। এবং ডিরেকশনটা রাখতে হবে কি? ডিরেকশনটা রাখতে হবে হচ্ছে এইভাবে, মানে posterior end lies higher and more nearer than the nearer to the median plane. এই যে posterior end এটা হচ্ছে হায়ার থাকবে এবং more nearer, হায়ার থাকবে মানে উপরের দিকে থাকবে। anterior end এর চেয়ে posterior endটা হায়ার and more nearer to the median plane। তার মানে more nearer করে দিতে হবে তোমাকে, এইভাবে করে দিতে হবে, more nearer to the median plane than the anterior end। ঠিক আছে? anterior end bears the concave depression for its own costal cartilage। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে inner surface of the shaft is smooth, concave and marked by a costal groove। হ্যাঁ, inner surface costal groove at its lower margin and outer surface is convex। এটা দিয়েও বোঝা যায়। inner surface of the shaft is concave, smooth, concave and marked by a costal groove close to its lower margin, and outer surface is concave, কনভেক্স, সরি, ইনার সারফেসটা হচ্ছে কনকেভ এন্ড আউটার সারফেসটা হচ্ছে কনভেক্স। কনভেক্স মানে উঁচু, মানে বাইরের দিকে উঁচু। ঠিক আছে? তাহলে এই হচ্ছে রিব, যদি আমাদেরকে ধরতে হয় তাহলে আমরা এইভাবে ধরবো। ঠিক আছে? এই পোস্টেরিয়র এন্ডটাকে নিয়ে আসবো হচ্ছে আমাদের মিড লাইনের কাছাকাছি, হায়ার দ্যান দ্য অ্যান্টেরিয়র এন্ড ক্লোজার টু দ্য মিড লাইন দ্যান দ্য অ্যান্টেরিয়র এন্ড। ঠিক আছে? Anterior end bears the concave depression for its own costal cartilage. The inner surface of the shaft is smooth and concave, and it is marked by a costal groove close to its lower margin। এবং outer surface of the shaft is convex। Convex shaft is
ইন্টারভেনিং শ্যাফট ইজ কনভেক্স আউটওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, এই যে আমি অ্যান্টেরিয়র এন্ডে একটা কনকেভ ডিপ্রেশনের কথা বললাম, এই কনকেভ ডিপ্রেশনে কি এসে লাগে? ইটস ওন কোস্ট। আমরা কিন্তু টিপিক্যাল রিব নিয়ে কথা বলছি। টিপিক্যাল রিব কোনগুলো? থার্ড টু নাইন্থ রিবস আর টিপিক্যাল রিব। ঠিক আছে, এই জিনিসগুলা থার্ড টু নাইন্থ পেয়ার্স অফ রিবস আর টিপিক্যাল রিব, এই জিনিসগুলা কিন্তু খুব ঝামেলার। হ্যাঁ, তুমি যখন স্পেসিফিক্যালি রিব পড়ছো, স্পেসিফিক্যালি রিব আইটেম দিচ্ছ, তখনকার কথা আলাদা, তখন তোমার মনে থাকবে কোনটা হকারদের যন্ত্রণায়, আচ্ছা কোনটা হচ্ছে টিপিক্যাল, কোনটা অ্যাটিপিক্যাল। বাট এই যে আমি বললাম যে টিপিক্যাল রিব আছে, টিপিক্যাল ভার্টিব্রা আছে, টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস আছে, টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ আছে, হ্যাঁ, তাহলে এতগুলা টিপিক্যাল মনে রাখার জন্য কিন্তু টিপিক্যালের একটা চার্ট বানিয়ে নিতে হবে, এবং কোনটা কি আসলে একটু কোরিলেট করে পড়তে হবে। ঠিক আছে, যেমন ধরো ফার্স্ট রিবটাও অ্যাটিপিক্যাল, ফার্স্ট থোরাসিক ভার্টিব্রাটাও অ্যাটিপিক্যাল। এখন দুইটার অ্যাটিপিক্যালিটির মধ্যে কিন্তু মিল আছে। যেমন ফার্স্ট রিবের হেডে একটা আর্টিকুলার ফ্যাসেট আছে, ফার্স্ট থোরাসিক ভার্টিব্রার বডির উপরে কিন্তু একটা সার্কুলার আর্টিকুলার ফ্যাসেট আছে। ফর আর্টিকুলার একটা সার্কুলার, কোনো ডেমি ফ্যাসেট নাই, তুমি মনে করে দেখো। হ্যাঁ, এভাবে একটু কোরিলেট করে পড়তে হবে। আচ্ছা, এখন তাহলে আমি রিবের মধ্যে থাকি, সেটা হচ্ছে যে থার্ড টু নাইন্থ পেয়ার্স অফ রিবস আর, এখানে একটা কথা একটু বলে নেই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে দেখো রিবের ডিরেকশনটা কি দেখালাম, অবলিক দেখালাম না? অলমোস্ট অবলিক, দেখো। হ্যাঁ, এই যে অবলিক ডিরেকশন, এই অবলিক ডিরেকশনটা কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে, হ্যাঁ, চিলড্রেন লেস দ্যান 2 ইয়ার্স এর ক্ষেত্রে এই রিব গুলো কিন্তু হরাইজন্টালি থাকে। এবং যেহেতু ওদের ক্ষেত্রে রিব গুলো হরাইজন্টাল থাকে, ওদের রেসপিরেশনটা কিন্তু অ্যাবডোমিনাল হয়। হ্যাঁ, ওদের রেসপিরেশন নাম, ওরা যেভাবে রেসপিরেশন করে ওটার নাম হচ্ছে অ্যাবডোমিনাল রেসপিরেশন। আর অ্যাডাল্ট মানে মোর দ্যান 2 ইয়ার্স চিলড্রেন প্লাস অ্যাডাল্ট, এদের ক্ষেত্রে যেহেতু রিবের অবলিকিটিটা 2 ইয়ার্স থেকে শুরু করে 6 ইয়ার্স পর্যন্ত আসলে অবলিকিটিটা বাড়ে, রিবের অবলিকিটি গুলা, মানে রিব গুলো আস্তে 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 অবলিক হতে থাকে। হ্যাঁ, হরাইজন্টাল ছিল, আস্তে 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 রিব গুলো অবলিক হয় 2 বছরের পর থেকে। বাচ্চার বয়স যখন 2 বছর, তখন থেকে রিব গুলা অবলিক হওয়া স্টার্ট করে, এবং বাচ্চার বয়স যখন 6 বছর, তখন রিব গুলা অবলিকিটি কমপ্লিট হয়। হ্যাঁ, ঠিক আছে, এবং মানে 6 বছর বয়স থেকে শুরু করে অনওয়ার্ডস হচ্ছে রিবের অবলিকিটি গুলা একই রকম থাকে। হ্যাঁ, তো ওই লেস দেন 2 ইয়ার্স চাইল্ডের ক্ষেত্রে রেসপিরেশনটা হয় হচ্ছে অ্যাবডোমিনাল রেসপিরেশন, আর অ্যাডাল্টের রেসপিরেশনকে বলা হয় হচ্ছে থোরাসিক রেসপিরেশন। আর কিছু কিছু টুকটাক পয়েন্ট বলে দেই, যে রিবের যে লেন্থ বলবো কোনটাকে, এই এন্ড থেকে এই এন্ডের যে দূরত্বটা, হ্যাঁ, ডিস্টেন্সটা, এটাকে রিবের লেন্থ বলবো। এই রিবের লেন্থ কিন্তু ফার্স্ট রিব থেকে 7th রিব পর্যন্ত বাড়তে থাকে, বাড়তে হবে, কারণ তোমাদেরকে আমি বলেছি, দেখো যে এটা হচ্ছে রেনিফর্ম ইন শেপ, ইটস ন্যারোয়ার আপওয়ার্ডস এন্ড ব্রডার ডাউনওয়ার্ডস, তাই না, বলেছি না? তাহলে হচ্ছে এদের কিন্তু বাড়তে থাকে, এবং 7th রিবটা হচ্ছে লংগেস্ট রিব। ঠিক আছে, 7th রিবটা হচ্ছে লংগেস্ট রিব। আচ্ছা, এবং মোস্ট অবলিক রিব হচ্ছে 9th রিব। অবলিকিটিটাও বাড়তে থাকে, উপর থেকে নিচে 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 বাড়তে বাড়তে 9th রিবটা হচ্ছে মোস্ট অবলিক। ঠিক আছে, এগুলো হচ্ছে কিছু টুকটাক পয়েন্ট যেগুলো মনে রাখতে পারো। এখন আসো যে অ্যান্টেরিয়র এন্ডের কথা বলছিলাম, অ্যান্টেরিয়র এন্ডে তাহলে কি জয়েন্ট ফর্ম হয়? কোন কোস্টাল কার্টিলেজের সাথে একটা জয়েন্ট ফর্ম করে, সেই জয়েন্টটার নাম হচ্ছে কি? কোস্টোকন্ড্রাল জয়েন্ট। কোস্টো দ্যাট ইজ রিলেটেড টু রিব, এন্ড কার্টিলেজ, যেহেতু এটা কোস্টাল কার্টিলেজ। আচ্ছা, কোস্টাল কার্টিলেজ কোন ধরনের কার্টিলেজ? এটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ। ঠিক আছে, তারপরে আমি যে তোমাদেরকে ইন্টারভার্টিব্রাল ডিস্কের কথা বললাম, এটা কি কোন ধরনের কার্টিলেজ? এটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। ঠিক আছে, আচ্ছা, কোস্টাল কার্টিলেজ হচ্ছে হায়ালিন কার্টিলেজ। এখন কোস্টোকন্ড্রাল জয়েন্ট, এই জয়েন্টটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, এই জয়েন্টে কোনো মুভমেন্ট হয় না। ঠিক আছে, তাহলে অ্যান্টেরিয়র এন্ড গেল। এখন আসো পোস্টেরিয়র এন্ড। পোস্টেরিয়র এন্ডে আমরা কি বলেছি? 3টা পার্ট আছে, হেড, নেক এন্ড টিউবারকল। হেডটাকে যদি আলাদা করে বলতে যাই, অলরেডি বলেছি যে হেডে 2টা ফ্যাসেট থাকে টিপিক্যাল রিবের ক্ষেত্রে, টিপিক্যাল রিবের কথা বলছি তো। হেডে 2টা ফ্যাসেট থাকে, আপার ফ্যাসেটটা হচ্ছে স্মলার, লোয়ার ফ্যাসেটটা হচ্ছে লার্জার। ঠিক আছে, আপার স্মলার ফ্যাসেট হচ্ছে অ্যাডজাসেন্ট আপার ভার্টিব্রার সাথে কানেক্টেড থাকে। এখন তোমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে। এই ধরো যে এই হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। হ্যাঁ, এখন তোমাকে বলা হলো যে এটা হচ্ছে থার্ড, মানে থোরাসিক 3,
থার্ড থোরাসিক ভার্টিব্রা, এটা হচ্ছে ফোর্থ থোরাসিক ভার্টিব্রা। ওকে, থার্ড ফোর্থ না, ধর আর মাঝখানের গুলা বলি, ফিফথ এন্ড সিক্স থোরাসিক ভার্টিব্রা। এটা হচ্ছে 5 নাম্বার, এটা হচ্ছে 6 নাম্বার থোরাসিক ভার্টিব্রা। এই দুইটাকে কানেক্ট করে তোমাদের কতগুলা কোশ্চেন হতে পারে চিন্তা করো। এখানে দেখো ইন্টারভার্টিব্রাল ফোরামেন ফর্ম হয়েছে, তাই না? এই ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে কত নাম্বার থোরাসিক স্পাইনাল নার্ভের ট্রাঙ্ক পাস করবে। আমি যখন ইন্টারকোস্টাল নার্ভ পড়াবো তখন কিন্তু তোমাদেরকে বলবো যে স্পাইনাল নার্ভ, অলরেডি বলেছি একটা ক্লাসে, স্পাইনাল নার্ভ খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে হচ্ছে ট্রাঙ্ক অফ স্পাইনাল নার্ভ পাস করে, কিন্তু কত নাম্বার? আমি বলেছি যে এটা 5 নাম্বার থোরাসিক ভার্টিব্রা, এটা 6 নাম্বার থোরাসিক ভার্টিব্রা। এবং তোমাদেরকে যখন আমি ভার্টিব্রা পড়িয়েছি তখন আমি কি পড়িয়েছি যে তখন আমি পড়িয়েছি যে 7টা আছে হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা, বাট সার্ভাইকাল স্পাইনাল নার্ভ আছে 8টা। ঠিক আছে, তো 7 সার্ভাইকাল স্পাইনাল নার্ভ পর্যন্ত ভার্টিব্রার উপর দিয়ে পাস করেছিল, 8 সার্ভাইকাল স্পাইনাল নার্ভটা হচ্ছে ভার্টিব্রার নিচ দিয়ে পাস করেছে, তাই না? তার মানে 8 সার্ভাইকাল স্পাইনাল নার্ভ ভার্টিব্রা 7 সার্ভাইকাল ভার্টিব্রার নিচ দিয়ে পাস করেছে এবং থোরাসিক 1 ভার্টিব্রার উপর দিয়ে পাস করেছে। তাহলে আমি যদি থোরাসিক ভার্টিব্রার কথা চিন্তা করি তাহলে সুপেরিয়র যে নচটা আছে, সুপেরিয়র নচটা দিয়ে ইমিডিয়েটলি আগের নাম্বার অফ স্পাইনাল নার্ভটা পাস করে, তাই না? এবং কারেসপন্ডিং নাম্বার অফ স্পাইনাল নার্ভটা ইনফেরিয়র নচ দিয়ে পাস করে, তাই তো? তাই না? তাহলে ওইভাবে যদি চিন্তা করি, আমি বলেছি যে এটা হচ্ছে 5 নাম্বার থোরাসিক ভার্টিব্রা, এটা হচ্ছে 6 নাম্বার থোরাসিক ভার্টিব্রা। তাহলে এদের মাঝখান দিয়ে কোনটা পাস করবে? ফিফথ স্পাইনাল নার্ভের ট্রাঙ্কটা পাস করবে। একটু চিন্তা করে দেখো, ফিফথ থোরাসিক স্পাইনাল নার্ভ এর ট্রাঙ্কটা এই দিক দিয়ে পাস করবে। এভাবে চিন্তা করতে হবে। এটা যেহেতু থোরাসিক ভার্টিব্রা বলছি, এবং থোরাসিক ভার্টিব্রার উপর দিয়ে হচ্ছে ওর আগেরটা পাস করে, এবং থোরাসিক ভার্টিব্রার নিচে দিয়ে হচ্ছে কারেসপন্ডিং স্পাইনাল নার্ভটা পাস করে। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার থোরাসিক ভার্টিব্রা, ওর নিচ দিয়ে পাস করবে। নিচ দিয়ে মানে কি? ইনফেরিয়র ভার্টিব্রাল নচ দিয়ে, তাই না? এই ফিফথ থোরাসিক ভার্টিব্রার ইনফেরিয়র ভার্টিব্রাল নচ, ফিফথ থোরাসিক ভার্টিব্রাল ইনফেরিয়র ভার্টিব্রাল নচ, এই যে এটা আমি ধরে নিয়েছি উপরেরটা 5, তাই না? এটা আর নিচের থোরাসিক ভার্টিব্রাল সুপেরিয়র ভার্টিব্রাল নচ। হ্যাঁ, এরা মিলে কি? এরা মিলেই তো ইন্টারভার্টিব্রাল ফোরামেনটা ফর্ম করলো, তাই না? তাহলে এটা দিয়ে পাস করবে হচ্ছে ফিফথ স্পাইনাল নার্ভের ট্রাঙ্কটা। আচ্ছা, সরি। এখন এটা হচ্ছে নার্ভের ক্ষেত্রে বললাম, ইন্টারকোস্টাল নার্ভের ক্ষেত্রে বললাম। এখন যদি আমি এই রিবের কথা বলি, রিব কাউন্টে আসি, যে ধরো এটা হচ্ছে 5 নাম্বার থোরাসিক ভার্টিব্রা, এটা হচ্ছে 6 নাম্বার থোরাসিক ভার্টিব্রা। হ্যাঁ, তাহলে এইটার সাথে যে রিবটা কানেক্টেড হলো, এভাবে যে রিবটা কানেক্টেড হলো, সেটা কত নাম্বার রিব হবে? এই রিবের নাম্বারটা কত হবে? তাহলে এটা মনে রাখার জন্য আমাদেরকে জানতে হবে রিবের যে হেডের মধ্যে যে দুইটা ফ্যাসেট আছে, উপরেরটা হচ্ছে আপার স্মলার ফ্যাসেট, লোয়ার লার্জার ফ্যাসেট। হ্যাঁ, এই লোয়ার লার্জার ফ্যাসেটটা হচ্ছে নিউমেরিক্যালি করেসপন্ডিং ভার্টিব্রার সাথে জয়েন্ট ফর্ম করে। তাহলে এই রিবটা লোয়ার লার্জার ফ্যাসেটটা এভাবে কানেক্টেড হলো। হ্যাঁ, এবং এই যে টিউবারকলের যে আর্টিকুলার পার্টটা আছে সেটা হচ্ছে করেসপন্ডিং ভার্টিব্রার টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেসের যে ফ্যাসেট আছে সেটার সাথে আর্টিকুলেট করে পোস্টো ট্রান্সভার্স জয়েন্ট ফর্ম করে। ঠিক আছে, এবং এই যে নেকের যে আউটার সারফেসটা, নেকের আউটার সারফেসটা হচ্ছে করেসপন্ডিং ভার্টিব্রাল ট্রান্সভার্স প্রসেসের অ্যান্টেরিয়র সারফেসের সাথে অ্যান্টেরিয়র সারফেসের সামনে থাকে বা রিলেশনে থাকে। ঠিক আছে, তাহলে সবকিছুই দেখো এই যে এইভাবে যদি আমি জিনিসটাকে কানেক্ট করি, এরকম যদি হয় কানেকশনটা, এবং এটাকে আমি বলেছি 5 নাম্বার থোরাসিক ভার্টিব্রা, তাহলে এটা দেখো, এটা লোয়ার লার্জার ফ্যাসেটটা বডির এই যে ভার্টিব্রাল বডির আপার বর্ডারে যে ফ্যাসেটটা আছে, ডেমি ফ্যাসেটটা আছে, সেটার সাথে জয়েন্ট ফর্ম করলো, এবং এই যে টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেসের যে ফ্যাসেট আছে সেটার সাথে মিডিয়াল আর্টিকুলার পার্ট অফ দ্য টিউবারকল আর্টিকুলেট করলো, এবং নেকের আউটার সারফেসটা এই ট্রান্সভার্স প্রসেসের অ্যান্টেরিয়র সারফেসের রিলেশনে থাকলো। ঠিক আছে, কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট দিয়ে কানেক্টেড থাকে। তাহলে এটা কত নাম্বার রিব হবে? নিউমেরিক্যালি কারেসপন্ডিং রিব হবে, তাহলে 5 নাম্বার রিব হবে।
তাই না? আমরা তো এটাকে 5 নাম্বার থোরাসিক ভার্টিব্রা বলেছি, তাই না? তাহলে এটা 5th রিব হবে। ঠিক আছে? এইভাবে তোমাদেরকে কিন্তু এরকম জয়েন্ট ফর্ম করে ভাইভাতে অনেক সময় এরকম করে জয়েন্ট ফর্ম করাতে বলা হয়। বলা হয় যে ধরো এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার থোরাসিক ভার্টিব্রা, এই রিবটা হচ্ছে 7th রিব। এখন তুমি কানেক্ট করে দেখো। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি কানেক্ট করে দেখাও। এখন তুমি জয়েন্ট ফর্ম করে দেখাও। কি কি জয়েন্ট ফর্ম গুলো, জয়েন্ট গুলোর টাইপ বলো। এভাবে ভাইভাতে একটা কোশ্চেন হয়। আচ্ছা, অথবা এই যে রিবটাকে তোমাকে কানেক্ট করে দিল, জয়েন্ট ফর্ম করে দিল, বলতে বলা হলো যে এটা যদি এত নাম্বার, এটা যদি এত নাম্বার হয়, এটা কত নাম্বার রিব, এইভাবে। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা পরে দেখানো লাগতো, এই জিনিসটা আগে। আবার এরকম করে কিন্তু পাম্প হ্যান্ডেল, বাকেট হ্যান্ডেল মুভমেন্টও দেখাতে বলা হয়। এই যে তুমি এভাবে ধরলা, মিড লাইনে ভার্টিব্রা ধরবা, মিড লাইন বরাবর, তারপরে এই যে জয়েন্ট ফর্ম করলা, জয়েন্ট ফর্ম করলেই রিবটা একদম অ্যানাটমিক্যাল পজিশনে চলে আসলো। এই যে একটু অবলিক করে দিবা, অ্যানাটমিক্যাল পজিশনে চলে আসলো। তারপর পাম্প হ্যান্ডেলে এই যে দিস ইজ দ্য পাম্প হ্যান্ডেল এন্ড দিস ইজ দ্য বাকেট হ্যান্ডেল, এভাবে মুভ করে দেখাতে। ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন আসো হেডের তাহলে কি বলেছি যে হেডে দুইটা ফ্যাসেট থাকে, আপার স্মলার ফ্যাসেট, লোয়ার লার্জার ফ্যাসেট। আপার স্মলার ফ্যাসেট forms joint with the upper smaller facet forms joint with the এই যে vertebral immediately প্রিসিডিং যে ভার্টিব্রাটা থাকে, হ্যাঁ, উপরের যে ভার্টিব্রা সেটার নিচে, বডির নিচে ডেমিফ্যাসেট থাকে না, মনে আছে? উপরের বর্ডারে বডিতে কোস্টাল ডেমিফ্যাসেট থাকে। এটা দিয়েই তো আমরা হচ্ছে ভার্টিব্রাটা আইডেন্টিফাই করতাম, তাই না? থোরাসিক ভার্টিব্রাটা আইডেন্টিফাই করতাম। তাহলে আপার বর্ডারের পোস্টেরিয়র এন্ডে একটা কোস্টাল ডেমিফ্যাসেট আছে, লোয়ার বর্ডারের পোস্টেরিয়র এন্ডে আরেকটা ডেমিফ্যাসেট আছে, তাই না? আচ্ছা, এখন এই যে লোয়ার বর্ডারে যে ডেমিফ্যাসেট আছে, এইটার সাথে ইমিডিয়েটলি সাকসিডিং রিবের আপার স্মলার, রিবের হেডে আপার স্মলার যে ফ্যাসেট থাকে সেটা এসে লাগে। ঠিক আছে? তাহলে হচ্ছে আবারও চলে আসি সেই যে 5 আর 6 নাম্বারে চলে আসি। তাহলে এটা যদি হচ্ছে তোমার, এটাকে যদি আমি 6 নাম্বার রিব বানাতে চাই, 5 আর 6 এর মাঝখানে, হ্যাঁ, এটাকে যদি 6 নাম্বার রিব বানাতে চাই, তাহলে হচ্ছে এটার এই যে উপরে, হেডের উপরে যে স্মলার আর্টিকুলার ফ্যাসেটটা আছে, সেটা গিয়ে 5 নাম্বার রিবের হেডের, 5 নাম্বার রিবের বডিতে যে কোস্টাল ডেমিফ্যাসেট আছে সেটার সাথে লাগবে। কি লাগবে? এই যে এই 6 নাম্বার 5 নাম্বার ভার্টিব্রা, সরি, ফিফথ থোরাসিক ভার্টিব্রার বডির লোয়ার বর্ডারে যে কোস্টাল ডেমিফ্যাসেট আছে সেটার সাথে 6th রিবের হেডের আপার স্মলার ফ্যাসেটটা গিয়ে জয়েন্ট ফর্ম করবে। ঠিক আছে? এই জয়েন্ট ফর্ম করলো, এবং এর যে লোয়ার লার্জার ফ্যাসেটটা আছে সেটা কারেসপন্ডিং, তাই না? কারেসপন্ডিং রিবের, সরি, লোয়ার লার্জার ফ্যাসেটটা কারেসপন্ডিং থোরাসিক ভার্টিব্রা, মানে এটাকে আমি 6th রিব ধরছি, তাহলে 6th থোরাসিক ভার্টিব্রার বডির আপার পার্টে, আপার বর্ডারে যে কোস্টাল ডেমিফ্যাসেট আছে সেটার সাথে লাগবে হচ্ছে হেডের লোয়ার লার্জার ফ্যাসেট। হেডের লোয়ার লার্জার ফ্যাসেটটা সেটার সাথে কমিউনিকেট করবে। তাহলে এই যে দুইটা ভার্টিব্রার মাঝখানে এইভাবে কিন্তু রিবটা কানেক্টেড থাকে। ঠিক আছে? এইভাবে রিবটা কানেক্টেড থাকে। তাহলে হেডের কথা কি বলছিলাম? হেড, পোস্টেরিয়র এন্ডে হেড, নেক এন্ড টিউবারকল, তিনটা পার্ট আছে একটা টিপিক্যাল রিবের। ঠিক আছে? হেডে দুইটা আর্টিকুলার ফ্যাসেট থাকে, আপার স্মলার ফ্যাসেট ইমিডিয়েটলি প্রিসিডিং ভার্টিব্রাল লোয়ার বর্ডারের কোস্টাল ডেমিফ্যাসেটের সাথে জয়েন্ট ফর্ম করে কোস্টোভার্টিব্রাল জয়েন্ট, এবং লোয়ার লার্জার ফ্যাসেট নিউমেরিক্যালি করেসপন্ডিং থোরাসিক ভার্টিব্রাল বডির আপার বর্ডারে যে কোস্টাল ডেমিফ্যাসেট আছে সেটার সাথে জয়েন্ট ফর্ম করে কোস্টোভার্টিব্রাল জয়েন্ট, দ্যাট ইজ প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, এরপরে নেকের কথা বলছিলাম। নেকের কি আছে? নেকের হচ্ছে একটা ইনার সারফেস আছে, একটা আউটার সারফেস আছে, একটা সুপেরিয়র বর্ডার আছে। দেখো, সুপেরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার, ইনার সারফেস এন্ড আউটার সারফেস। নেকের হচ্ছে এই চারটা জিনিস আছে। হ্যাঁ, এখন আর একটা ক্রেস্ট থাকে, এই যে ক্রেস্ট, তাদের মাঝখানে যে ক্রেস্টটা থাকে সেই ক্রেস্টটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক এর সাথে কানেক্টেড থাকে। এই যে দুইটা যে ফ্যাসেট বললাম নেকের মধ্যে, সরি, হেডের মধ্যে দুইটা ফ্যাসেট বললাম না, আপার স্মলার ফ্যাসেট এন্ড লোয়ার লার্জার ফ্যাসেট, এই দুইটা ফ্যাসেট একটা ক্রেস্ট দিয়ে সেপারেটেড থাকে। আমি জানি না তোমাদের ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, একটা ক্রেস্ট দিয়ে সেপারেটেড থাকে।
পেনটা কই গেল, এই যে দেখো একটা ক্রেস্ট, আমার মনে হয় যে বোঝা যাচ্ছে, এই যে মাঝখানে একটা ক্রেস্ট, আপার স্মলার ফ্যাসেট এন্ড লোয়ার লার্জার ফ্যাসেট, মাঝখানে একটা উঁচু জায়গা, এটাকে বলে ক্রেস্ট। এই ক্রেস্টটা কোথায় লাগে? দেখো আপার ফ্যাসেটটা হচ্ছে উপরের ভার্টিব্রার সাথে জয়েন্ট ফর্ম করে, লোয়ার ফ্যাসেটটা কারেসপন্ডিং নিউমেরিক্যালি কারেসপন্ডিং ভার্টিব্রার সাথে জয়েন্ট ফর্ম করে। তাহলে এই দুইটা ভার্টিব্রার মাঝখানে কি ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে না? তাহলে এই ক্রেস্টটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্কের সাথে জয়েন্ট ফর্ম করে কিভাবে? বাই ইন্টারভার্টিব্রাল লিগামেন্ট। ঠিক আছে, এই ক্রেস্টটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল লিগামেন্ট দিয়ে ইন্টারভার্টিব্রাল ডিস্কের সাথে জয়েন্ট ফর্ম করে। এরপর আসুন নেকের আমরা বলেছি যে একটা আউটার সারফেস আছে, একটা ইনার সারফেস আছে, একটা সুপেরিয়র বর্ডার আছে, একটা ইনফেরিয়র বর্ডার আছে। ঠিক আছে, আচ্ছা আপার বর্ডার সুপেরিয়র, এই সুপেরিয়র যে বর্ডারটা, এখানে সুপেরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট লাগে, সুপেরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। লোয়ার বর্ডারে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন অফ দা লোয়ার স্পেস। স্পেস মানে কি? ইন্টারকোস্টাল স্পেস, দুইটা রিবের মাঝখানে স্পেসটাকে বলা হয় ইন্টারকোস্টাল স্পেস। ইন্টারকোস্টাল স্পেস, ইন্টার মানে মধ্যে, দুজনের মধ্যে, ইন্টার আর ইন্ট্রা এর আগে একটা ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম। তাহলে ইন্টারকোস্টাল, যেহেতু রিব, দুইটা রিবের মাঝখানে, তাই কোস্টাল এবং স্পেস, ইন্টারকোস্টাল স্পেস। তাহলে ইন্টারকোস্টাল স্পেস, প্রত্যেকটা ইন্টারকোস্টাল, এগুলো আবার টিপিক্যাল অ্যাটিপিক্যাল আছে, ইন্টারকোস্টাল স্পেস তোমরা পড়ে নিবা। ঠিক আছে, আচ্ছা ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে কিন্তু অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন থাকে। ঠিক আছে, তিনটা মাসেল আছে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল এন্ড ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেল। এই যে এক্সটার্নাল আর ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল বললাম, এদের অ্যাপোনিউরোটিক একটা ফাসা আছে, যেগুলো আলটিমেটলি অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন আর পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন ফর্ম করে। তো আমরা কি বলছিলাম? নেকের লোয়ার বর্ডারে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন অফ দ্য লোয়ার স্পেস অ্যাটাচ থাকে, লোয়ার ইন্টারকোস্টাল স্পেসে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেনটা অ্যাটাচ থাকে নেকের লোয়ার বর্ডারে। ঠিক আছে, তাহলে আপার বর্ডারে বলেছি সুপেরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট অ্যাটাচ থাকে, সুপেরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট অ্যাটাচ থাকে আপার বর্ডারে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে ইনার সারফেস। ইনার সারফেসটা স্মুথ, ইনার সারফেস একটা মানে ইনার সারফেস আসলে তোমাদের ওইভাবে আলাদা করে মনে রাখার কিছু নাই। ইনার সারফেসটা স্মুথ, একটা ট্রান্সভার্স রিজ দিয়ে এই ইনার সারফেসটা একটা আপার স্মলার এরিয়া এবং লোয়ার লার্জার এরিয়াতে ডিভাইডেড হয়। এই আপার স্মলার এরিয়াটাতে ফাইব্রোফ্যাটি টিস্যু থাকে, আর লোয়ার লার্জার এরিয়াতে থাকে হচ্ছে প্লুরা আর এন্ডোথোরাসিক ফাসা। ঠিক আছে, আর এই যে ফেইন ট্রান্সভার্স রিজ, এটাতে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন অফ আপার স্পেস, মানে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন অফ লোয়ার স্পেস বলেছি, লোয়ার বর্ডার অফ দা নেকে অ্যাটাচ থাকে। আর এই ইনার সারফেসে যে একটা ট্রান্সভার্স রিজ থাকে, সেখানে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন অফ দা আপার স্পেস অ্যাটাচ থাকে। ঠিক আছে, আর আউটার সারফেস যেটা বললাম, আউটার সারফেস হচ্ছে কারেসপন্ডিং ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেসের সাথে অ্যাটাচ থাকে। ঠিক আছে, কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট দিয়ে, হ্যাঁ কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট দিয়ে আউটার বর্ডারটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস কারেসপন্ডিং নিউমেরিক্যালি কারেসপন্ডিং মানে হচ্ছে সেম নাম্বার, যেমন ফিফথ থোরাসিক ভার্টিব্রার সাথে ফিফথ রিবের এই জায়গাটা অ্যাটাচ থাকবে। ফিফথ থোরাসিক ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসের অ্যান্টেরিয়র সারফেসের সামনে ফিফথ রিবের এই জায়গাটা অ্যাটাচ থাকবে কি দিয়ে? কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট দিয়ে। এটা হচ্ছে শুধু কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, এটা সুপেরিয়র বর্ডারে ছিল সুপেরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। আরেকটা কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট আছে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, যেটা অ্যাটাচ থাকে ল্যাটারাল নন আর্টিকুলার পার্ট অফ দা টিউবারকলে। ঠিক আছে, তাহলে তিনটা কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট মনে রাখতে হবে পোস্টেরিয়র এন্ড অফ আ টিপিক্যাল রিবের ক্ষেত্রে, সুপেরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট এন্ড ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট হচ্ছে টিউবারকল যেটা এই যে উঁচু জায়গাটা, এটার একটা মিডিয়াল আর্টিকুলার পার্ট আছে, একটা ল্যাটারাল নন আর্টিকুলার পার্ট আছে। ল্যাটারাল নন আর্টিকুলার পার্টে হচ্ছে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট কি করে? কোস্টো ট্রান্সভার্স, এই যে দেখো এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস অফ ভার্টিব্রা। ঠিক আছে, আর এটা হচ্ছে রিব, এদের মধ্যে অ্যাটাচমেন্টটাকে, এদের যে কোস্টো ট্রান্সভার্স জয়েন্টটাকে আরো স্ট্রং করে। ঠিক আছে, কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টের কাজ কি? কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট, এই যে কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট ফর্ম হলো, এই যে কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট, এটাকে আরো স্ট্রং করে। এই যে মিডিয়াল আর্টিকুলার পার্ট অফ দ্য টিউবারকল, ইট আর্টিকুলেটস উইথ দ্য
tip of with the articular facet or costal facet on the tip of the transverse process of numerically corresponding vertebra এখানে articulated হলো হ্যাঁ this is known as the costo-transverse joint হ্যাঁ এই যে costo-transverse joint এদিকে আছে costo-vertebral joint এবং এই যে transverse process এর এই জায়গাটা হ্যাঁ এই যে নেকের আউটার সারফেস আর ট্রান্সভার্স প্রসেসের অ্যান্টেরিয়র সারফেস এরা দুইটা কি এমনি এমনি থাকবে যখন মুভমেন্ট হবে তখন কি এমনি এমনি থাকবে তখন ডিসপ্লেসড হয়ে যাবে না এটা যেন ডিসপ্লেস না হয় এটাকে আরো শক্ত করে ধরে রাখার জন্য তিনটা কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট আছে তিনটা কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টের এই একটা হচ্ছে সুপেরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট যেটা নেকের সুপেরিয়র বর্ডারে লাগে একটা হচ্ছে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট যেটা হচ্ছে এই যে ল্যাটারাল মানে ল্যাটারাল নন আর্টিকুলার পার্ট অফ দ্য টিউবারকলের সাথে লাগে এবং কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট যেটা হচ্ছে আউটার এই যে আউটার সারফেস অফ দ্য নেকে অ্যাটাচ থাকে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে টিউবারকল তো বলে ফেললাম আচ্ছা অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র বলা শেষ এবার হচ্ছে ইন্টারভেনিং শ্যাফটে কি আছে সুপেরিয়র বর্ডার আছে বা আপার বর্ডার আছে লোয়ার বর্ডার আছে ইনার সারফেস আছে আউটার সারফেস আছে অলরেডি আমরা বলে ফেলেছি যে ইনার সারফেসটা হচ্ছে স্মুথ এটা হচ্ছে কনকেভ and it is marked by a coastal groove যেহেতু আমরা টিপিক্যাল thoracic vertebra পড়ছি coastal groove along its lower margin ঠিক আছে এবং আউটার সারফেসটা হচ্ছে কনভেক্স আউটওয়ার্ডস ঠিক আছে কনভেক্স আউটওয়ার্ডস আর আপার বর্ডারের কথা অলরেডি বলে ফেলেছি যে আপার বর্ডারটা রাউন্ডেড আপার বর্ডারে আসলে দুইটা লিপ আছে হ্যাঁ একটা আউটার লিপ একটা ইনার লিপ আমি যদি এই যে এভাবে ধরি দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পয়েন্ট রাইট দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পয়েন্ট তাহলে একটা আউটার লিপ আছে একটা ইনার লিপ আছে এই দুইটা লিপের অ্যাটাচমেন্ট আলাদা হ্যাঁ আউটার লিপে হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের অ্যাটাচমেন্ট আর ইনার লিপে হচ্ছে ইন্টারনাল এন্ড ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেলের অ্যাটাচমেন্ট আচ্ছা আর লোয়ার বর্ডার আপার বর্ডারটা বলে ফেললাম লোয়ার বর্ডারটা হচ্ছে শার্প থিন এবং ইট ফর্মস দ্য lower lip of the coastal groove and ফর্ম করে ঠিক আছে এবং লোয়ার লিপে হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল অ্যাটাচ থাকে তাহলে দেখো একটা এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল উপর থেকে নিচে যদি চিন্তা করি এটার লোয়ার লিপে আছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল এখান থেকে শুরু করে নিচের দিকে গিয়ে এই যে আপার যে বর্ডার আছে সেটার আউটার লিপে গিয়ে অ্যাটাচ থাকে তাহলে এইভাবে কিন্তু ইন্টারকোস্টাল স্পেসে ইন্টারকোস্টাল মাসেল গুলো অ্যাটাচ থাকে হ্যাঁ এদের আবার ডিরেকশন আলাদা কোনটা এরকম করে থাকে পকেটে হাত ঢুকানোর মতো করে কোনটার কেমন ডিরেকশন তিনটা ইন্টারকোস্টাল মাসেল সম্পর্কে আলাদা আলাদা করে পড়ে নিবা ঠিক আছে আমি এখন আর ডিটেইলে যাচ্ছি না এখন আমি আসি যে একটা কথা ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট বলে ফেলি সেগুলো হচ্ছে কি একটা হচ্ছে posterior angle 5 সেন্টিমিটার away from the tubercle এইটা হচ্ছে tubercle ঠিক আছে এই দেখো this is the tubercle এটা থেকে 5 সেন্টিমিটার away this is known as the posterior angle এটা কি সাইট অফ অ্যাব্রাপ্ট বেন্ডিং মানে প্রথমে তুমি যদি শ্যাফটের ডিরেকশনটা চিন্তা করো প্রথমে হচ্ছে at first backwards and laterally দেখো এই যে টিউবারকল থেকে শ্যাফটটা প্রথমে backwards and laterally গেল তারপরে abruptly forwards চলে আসলো downwards and forwards যেটাই বলো এবং এটা কিন্তু একটা সাইট অফ বেন্ডিং সাইট অফ টুইস্টিং টিপিক্যাল রিব আইডেন্টিফিকেশনের এই যে দেখো টুইস্টেড তুমি যেভাবে ঘোরাও এই যে টুইস্টেড টিপিক্যাল রিব কিন্তু টুইস্টেড অ্যাটিপিক্যাল রিবগুলোতে কিন্তু এই টুইস্টিংটা নাই এই অ্যাব্রাপ্ট বেন্ডিংটা নাই তার ফলে যখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন রিবের ফ্র্যাকচারটা কিন্তু এই উইক পয়েন্টে হয় এই অ্যাব্রাপ্ট বেন্ডিং বা পোস্টেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য রিবেই হয় কারণ এই জায়গাটাতে হচ্ছে ওর ডিরেকশনের একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হয় প্রথমে ছিল টিউবারকল থেকে ব্যাকওয়ার্ড এন্ড ল্যাটারালি and then it turns abruptly forwards so this is the site where the rib shaft of the rib is abruptly bent and this is known as the angle posterior angle of the rib or only angle of the rib and this is the weakest point of the weakest part of the rib and এখানকার এই যে অ্যাঙ্গেলে হচ্ছে লিভেটর কোস্টি আর ইলেক্ট্রো স্পাইনে দুইটা মাসেল অ্যাটাচ থাকে মনে রাখতে পারো লিভেটর কোস্টি আর ইলেক্ট্রো স্পাইনে এখন মোস্ট ইম্পর্টেন্টলি এই রিবটা নিয়ে
তোমার অফপিতে এই জায়গাটা, এই যে কোস্টাল গ্রুভের এরিয়াটা চক মার্ক করে দেওয়া হবে। আইডেন্টিফাই দ্য চক মার্ক এরিয়া, মেনশন ইটস অ্যাটাচমেন্ট, মেনশন ইটস রিলেশন। অনেক ভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন হতে পারে। তাহলে এর কি কি পার্ট আছে? এই যে একটা কোস্টাল গ্রুভ, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, কোস্টাল গ্রুভে দুইটা লিপ আছে, দেখো উপরের দিকেরটা হচ্ছে আপার লিপ, মাঝখানে একটা ডিপ্রেসড এরিয়া আছে দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ফ্লোর, এন্ড নিচের দিকে হচ্ছে লোয়ার লিপ। ঠিক আছে, তাহলে এই তিনটা জায়গার অ্যাটাচমেন্ট জানতে হবে। আপার লিপে অ্যাটাচ থাকে হচ্ছে ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল। আমরা আগেই বলেছি যে ইন্টারকোস্টাল মাসেল আছে তিনটা। ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল হচ্ছে আপার লিপ অফ কোস্টাল গ্রুপে অ্যাটাচ থাকে। ফ্লোর অফ দ্য কোস্টাল গ্রুপে অ্যাটাচ থাকে হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, এন্ড lower lip of the coastal groove or লোয়ার মার্জিন অফ দ্য শ্যাফট, দুইটা একই জিনিস। হ্যাঁ, আমরা আগেই বলেছি যে শার্প থিন লোয়ার মার্জিন অফ দ্য শ্যাফট, এটা লোয়ার লিপ অফ দ্য কোস্টাল গ্রুভ ফর্ম করে, এবং এখানে অ্যাটাচ থাকে হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। তাহলে ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল আপার লিপ অফ দ্য কোস্টাল গ্রুভ, ফ্লোরে হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, এন্ড লোয়ার লিপে হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল অ্যাটাচড। এবং হোয়াট ডু ইউ মিন বাই নিউরোভাস্কুলার বান্ডেল? Neurovascular bundle হচ্ছে the plane between the innermost intercostal muscle and internal intercostal muscle। এই দুইটার মাঝখানে যে প্লেনটা, সেটাকে বলা হয় নিউরোভাস্কুলার বান্ডেল। এবং এই নিউরোভাস্কুলার বান্ডেলে স্ট্রাকচার গুলো কি কি এবং কোস্টাল গ্রুভের রিলেশন কি, এই দুইটা কোশ্চেনের আনসার একই, সেটা হচ্ছে ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস ভ্যান, ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি এন্ড ইন্টারকোস্টাল নার্ভ। উপর থেকে নিচে, এটা কিন্তু অনেক ছবি আছে, তোমরা নেটে সার্চ করলেও পাবে। অনেক ছবি আছে, ছবিগুলো দেখে ক্লিয়ার করে নিবা। তাহলে এই কোস্টাল গ্রুভের রিলেশনে কি কোশ্চেন হতে পারে? কোস্টাল গ্রুভটাকে চকমার্ক করে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে চকমার্ক এরিয়াটা হচ্ছে একটা কোস্টাল গ্রুভ অফ টিপিক্যাল রিপ। এই কোস্টাল গ্রুভের কি কি পার্ট আছে? আপার এন্ড লোয়ার লিপ আছে, ইন্টারভেনিং একটা ফ্লোর আছে। আপার লিপের অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট মানে হচ্ছে মাসকুলার অর লিগামেন্টাস অ্যাটাচমেন্ট, ঠিক আছে। আর রিলেশন মানে হচ্ছে কি কি স্ট্রাকচার এটার সাথে রিলেটেড। তাহলে রিলেশন বলতে গেলে বলতে হবে ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি এন্ড ইন্টারকোস্টাল নার্ভ, যেটাকে আমরা ভ্যান হিসেবে জানি। এবং এই ভ্যান, এই পুরো তিনটা স্ট্রাকচারকে একসাথে বলা হয় নিউরোভাস্কুলার বান্ডেল, ঠিক আছে। এই নিউরোভাস্কুলার বান্ডেলটা কোথায় থাকে? নিউরোভাস্কুলার প্লেনে থাকে। নিউরোভাস্কুলার প্লেনটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে between the attachment of innermost intercostal muscle and internal intercostal muscle, ঠিক আছে। এই innermost intercostal muscleটা কোথায় অ্যাটাচ থাকে? এটা অ্যাটাচ থাকে হচ্ছে আপার লিপ অফ দ্য কোস্টাল গ্রুভে। ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল অ্যাটাচ থাকে হচ্ছে ফ্লোর অফ দ্য কোস্টাল গ্রুভে। এবং লোয়ার মার্জিন অফ দ্য শ্যাফট অফ দ্য টিপিক্যাল রিপ অথবা লোয়ার লিপ অফ দ্য কোস্টাল গ্রুভ, যেটাই বলি, সেখানে অ্যাটাচ থাকে হচ্ছে কি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে বললাম নিউরোভাস্কুলার বান্ডেল সম্পর্কে বললাম, এটা যখনই বলবা ভাইভাতে তখনই কিন্তু তোমার ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল নার্ভ, এই তিনটা যে কোনো একটা নিয়ে কিছু কোশ্চেন ফেস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন ইন্টারকোস্টাল ভেইন, তোমরা যখন ওই যে থোরাসিক ওয়াল পড়বে, অ্যান্টেরিয়র থোরাসিক ওয়াল, পোস্টেরিয়র থোরাসিক ওয়াল, তখন কিন্তু ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি নিয়ে পড়া হয়ে যাবে তোমাদের, যে ইন্টারকোস্টাল ভেইন ফার্স্ট এটা কিভাবে ফর্ম হয়, সেকেন্ডটা কিভাবে ফর্ম হয়, কোথা থেকে কিভাবে ড্রেইন হয়, বা ওই যে অ্যাজাইগাস সিস্টেম অফ ভেইনের একটা ছবি আছে, সেই ছবিটাকে ইন ডিটেইল একটু পড়ে নিবা, ঠিক আছে। আচ্ছা, ইন্টারকোস্টাল আর্টারির কথা যদি বলি, ইন্টারকোস্টাল আর্টারির কথা যদি বলি, আচ্ছা, ইন্টারকোস্টাল স্পেস কয়টা আছে? 12 পেয়ার্স অফ রিব। তাহলে ইন্টারকোস্টাল স্পেস 11 পেয়ার্স, তাই না? 12 পেয়ার অফ রিব আছে, তাদের মাঝখানে স্পেস কয়টা? 11টা আছে। এর মধ্যে টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস কোনগুলা, অ্যাটিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস কোনগুলা, কেন টিপিক্যাল বলা হলো, কেন অ্যাটিপিক্যাল বলা হলো, এই রিলেশনে পড়ে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, এখন অ্যান্টেরিয়রলি ইন্টারকোস্টাল আর্টারি হচ্ছে দুইটা করে থাকে। ইন্টারকোস্টাল আর্টারি anteriorly মানে হচ্ছে anterior intercostal arteries are 2 in number, মানে একই ইন্টারকোস্টাল স্পেস কিন্তু সামনে থেকে পেছন দিকে কন্টিনিউ করছে। সামনে এসে দুইটা করে আর্টারি সাপ্লাই দিচ্ছে, পেছনে গিয়ে পেছনে কিন্তু একটা করে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, ঠিক আছে, এটা মনে রাখবো আমরা। তাহলে ইন্টারকোস্টাল আর্টারি গুলো কার ব্রাঞ্চ, এটা মনে রাখা দরকার। 2 intercostal arteries up to 6 intercostal space, মনে করে দেখো স্টারনামের সাথে যেসব ভার্টিব্রোস্টার্নাল রিবস গুলোর মাঝখানে যে ইন্টারকোস্টাল স্পেস গুলো আছে, সেই পর্যন্ত হচ্ছে ইন্টারকোস্টাল আর্টারি গুলো ডিরেক্টলি ইন্টারনাল থোরাসিক আর্টারির ব্রাঞ্চ।
হ্যাঁ ঠিক আছে, ডিরেক্টলি ইন্টারনাল থোরাসিক আর্টারি ব্রাঞ্চ। এবং 6 স্পেসের পরে গিয়ে ইন্টারনাল, তোমরা ছবি দেখবা, খুব সুন্দর একটা ছবি আছে, ইন্টারকোস্টাল আর্টারিটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, দুইটা টার্মিনাল ব্রাঞ্চ। ইন্টারনাল থোরাসিক আর্টারির দুইটা টার্মিনাল ব্রাঞ্চের নাম কি? খুব বেশি নয়েজ হচ্ছে, আই এম সরি, একটু তোমরা কনসেন্ট্রেট করার ট্রাই করো। কি বলছিলাম, ইন্টারনাল থোরাসিক আর্টারি দুইটা টার্মিনাল ব্রাঞ্চ, একটা হচ্ছে সুপেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, আরেকটা হচ্ছে মাসকুলোফ্রেনিক আর্টারি। ঠিক আছে, সুপেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি এন্ড মাসকুলোফ্রেনিক আর্টারি। সুপেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি আমাদের কনসার্ন না আপাতত, আমাদের কনসার্ন হচ্ছে মাসকুলোফ্রেনিক আর্টারি। কারণ কি, আমরা বলেছি যে আপ টু 6 intercostal space, up to 6 intercostal space, anterior intercostal arteries are branches of internal thoracic artery, trunk of internal thoracic artery. এবং rest of the intercostal space anterior intercostal arteries are the branches of musculophrenic artery. ঠিক আছে, ওকে। আর posterior intercostal artery, musculophrenic artery কিন্তু one of the two terminal branches of internal thoracic artery, তাই না? আচ্ছা, আর posterior intercostal artery বলেছি যে প্রত্যেকটা স্পেসে একটা করে posterior intercostal artery থাকে, এবং এই posterior intercostal artery সবগুলোই except the first and second one, বাকি সবগুলোই হচ্ছে descending thoracic aorta branch। ঠিক আছে, descending thoracic aorta, আর ফার্স্ট এন্ড সেকেন্ড হচ্ছে এরা হচ্ছে superior intercostal artery branch। First and second posterior intercostal arteries are the branches of superior intercostal artery. Superior intercostal artery কার ব্রাঞ্চ? Superior intercostal artery হচ্ছে costo-cervical trunk এর ব্রাঞ্চ। costo-cervical artery কার ব্রাঞ্চ? এটা হচ্ছে subclavian artery ব্রাঞ্চ। এখন subclavian artery কোন পার্টের ব্রাঞ্চ? costo-cervical trunk, thyrocervical trunk, costo-cervical trunk, pituitary artery, সাবক্লেভিয়ান আর্টারি। তোমাদেরকে আমি পড়তে বলেছি তাই না, যে সাবক্লেভিয়ান আর্টারি কোন মাসেল দিয়ে পার্টে পার্টে ভাগ হয় এবং কোন পার্টে কি কি ব্রাঞ্চ আছে। সাবক্লেভিয়ান আর্টারি ব্রাঞ্চ ডিভিশন ডিটেইল এবং ভার্টিব্রাল আর্টারি ডিটেইল, এই দুটো তোমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে। সাবক্লেভিয়ান আর্টারি কিন্তু আর্টারি অফ আপার লিম্ব, তাই না? এবং সাবক্লেভিয়ান আর্টারির অরিজিন কিন্তু দুই পাশে দুই রকম, মনে আছে তোমাদের? দুই পাশে দুই রকম, রাইট সাইডে একরকম ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে অ্যারাইজ করে, লেফট সাইডে ডিরেক্টলি ফ্রম দ্য আর্চ অফ দ্য অ্যাওর্টা থেকে অ্যারাইজ করে, তাই না? এই যে যখন বডি ডিসেকশন এক্সাম দিতে যাও তখন কিন্তু এই কোশ্চেন গুলা রিলেশনে চলে আসে, তখন কিন্তু কেন জানি তোমরা ব্ল্যাঙ্ক হয়ে থাকো। এই রিলেশন করে করে একটু কোরিলেট করে করে পড়লে ওই হঠাৎ করে ডিসেকশনের কোশ্চেন গুলাতে ব্ল্যাঙ্ক হয়ে থাকতে হয় না। ডিসেকশন একটা পার্ট আছে না তোমাদের, বডিতে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু এই যে আলটিমেটলি যে কোনো আর্টারি ধরে হার্ট পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করি আমরা টিচাররা, ওইটা যেন একটু আনসার করতে পারো। তো আমরা কোথায় ছিলাম? ইন্টারকোস্টাল আর্টারিতে ছিলাম। একটু ব্রিফ করে দেই, অনেক শব্দ ছিল, নয়েজ ছিল, আমি আবার একটু ব্রিফ করে দেই। সেটা হচ্ছে যে ইন্টারকোস্টাল স্পেসে অ্যান্টেরিয়রলি দুইটা করে ইন্টারকোস্টাল আর্টারি আছে এবং পোস্টেরিয়রলি একটা করে ইন্টারকোস্টাল আর্টারি আছে। ঠিক আছে, তাহলে anterior intercostal arteries up to 6 intercostal space, they are the branches of internal thoracic artery, and below the 6th, from the 7th intercostal space, rest of the anterior intercostal arteries are the branches of musculophrenic artery, that is one of the terminal branches of the internal thoracic artery। মানে 6th intercostal space পর্যন্ত এই internal thoracic artery টা আবার কার ব্রাঞ্চ? উপরের থেকে এটা কোথা থেকে আসলো দেখবা তো, একটু নিচেরটা মিলাই দেখবা তো, ইন্টারনাল থোরাসিক আর্টারি উপর থেকে কোথায় আসে? 6th intercostal স্পেসে এসে ও দুইটা ভাগ হলো, তাহলে ও কোথা থেকে শুরু হলো এটা জানতে হবে না আমাদের। আচ্ছা, এটা কিন্তু ওই যে অ্যান্টেরিয়র থোরাসিক ওয়ালের যে আর্টারি ভেইন যখন পড়বা তখন কিন্তু তোমাদের ইন রিলেশনে চলে আসবে। তো আমার এটা হচ্ছে যে 6th intercostal স্পেসে এসে দুইটা টার্মিনাল ব্রাঞ্চে ডিভাইড হয়ে যায়, একটা হচ্ছে সুপেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, একটা হচ্ছে মাসকুলোফ্রেনিক আর্টারি। এই মাসকুলোফ্রেনিক আর্টারি থেকে 7th অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি এবং 7 থেকে অনওয়ার্ডস বাকিগুলা নিচের দিকে বাকিগুলা অ্যারাইজ করে anterior intercostal artery। ঠিক আছে, আর posterior intercostal artery ফার্স্ট এন্ড সেকেন্ডটা অ্যারাইজ করে হচ্ছে superior intercostal artery থেকে, আর বাদ বাকিগুলো থার্ড থেকে বাকিগুলো অ্যারাইজ করে হচ্ছে থেকে 3rd to 11th এরা কোত্থেকে অ্যারাইজ করে? এরা অ্যারাইজ করে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। ঠিক আছে, ইন্টারকোস্টাল ভেইনটা ছবি মিলায় পড়ে নিবা। এখন আসো ইন্টারকোস্টাল নার্ভ নিয়ে যদি একটু বলতে চাই, আমরা টিপিক্যাল রিপ কিন্তু পড়া শেষ, টিপিক্যাল রিপ পড়া শেষ মোটামুটি।
আমরা এই জন্য হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস নিয়ে একটু আলাপ করে দিলাম, যেহেতু থোরাসিক কেসটা তোমাদেরকে আমি পড়েছি, আমার মনে হলো যে ইন্টারকোস্টাল স্পেস নিয়ে একটু বলি। আচ্ছা, এখন হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ, মানে ওই যে নিউরোভাস্কুলার বান্ডেলের মধ্যে ইন্টারকোস্টাল ভেইন, আর্টারি, নার্ভ ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস, তাই না? তাহলে ভেইন হলো, আর্টারি হলো এবং নার্ভ। ইন্টারকোস্টাল নার্ভটা আসলে কি জিনিস? হোয়াট ইজ ইন্টারকোস্টাল নার্ভ? দিস ইজ দ্য ভেন্ট্রাল রামাই অফ thoracic spinal nerve, ঠিক আছে? এখন what is spinal nerve? How a spinal nerve is formed? Spinal nerve is formed by the union of ventral and dorsal roots of the spinal cord. Spinal cord থেকে একদম পিছনে স্পাইনাল কর্ড, সেখান থেকে ভেন্ট্রাল রুট এবং ডর্সাল রুট। ভেন্ট্রাল রুটটা হচ্ছে মোটর, ডর্সাল রুটটা হচ্ছে সেন্সরি। ডর্সাল রুট গ্যাংলিয়া দিয়ে ডর্সাল রুট চিনতে পারি। এরা দুইটা ইউনাইট করে ফর্ম করে হচ্ছে ট্রাঙ্ক অফ স্পাইনাল নার্ভ, যেই ট্রাঙ্কটা এট দ্য লেভেল অফ ইন্টারভার্টিব্রাল ফোরামেন থাকে। হ্যাঁ, ওই যে লেভেল গুলা দেখতে বলেছি যে কোন লেভেলে কোন স্পাইনাল নার্ভটা থাকে। আচ্ছা, তাহলে ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে ট্রাঙ্ক অফ স্পাইনাল নার্ভ বের হলো। বের হওয়ার পরে সে কি করে? স্পাইনাল নার্ভের ছবি আঁকা বা থোরাসিক ইন্টারকোস্টাল নার্ভের কোর্স, এটা কিন্তু একটা রিটেনের কোশ্চেন, তাই না? ছবিটা আঁকতে হয়। তো এই ছবিটা প্র্যাকটিস করবা এবং ইন্টারকোস্টাল নার্ভের কোর্সটা দেখে নিবা। আমি তোমাদেরকে যেটুকু বলা সম্ভব বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে বের হলো কি? ট্রাঙ্কটা ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে বের হওয়ার পর এই ট্রাঙ্কটা হচ্ছে ভেন্ট্রাল র্যামাই এবং ডর্সাল র্যামাই দুইটা ডিভিশনে ডিভাইডেড হয়, ঠিক আছে? ভেন্ট্রাল এন্ড ডর্সাল র্যামাই দুইটা ডিভিশনে ডিভাইডেড হয়। এবং ভেন্ট্রাল র্যামাই আর ডর্সাল র্যামাই গুলো তারপরে ব্রাঞ্চেস দেয়। ব্রাঞ্চেস দিয়ে ওই ভেন্ট্রাল র্যামাইটা হচ্ছে অ্যান্টেরিয়র থোরাসিক ওয়ালকে সাপ্লাই দেয়, ডর্সাল র্যামাইটা হচ্ছে পোস্টেরিয়র থোরাসিক ওয়ালকে সাপ্লাই দেয়। কি কি ব্রাঞ্চেস আছে? কিছু র্যামি কমিউনিকেন্টিস আছে, হ্যাঁ, যেগুলো হচ্ছে সিম্প্যাথেটিক ট্রাঙ্ককে সাপ্লাই দেয়। গ্রে র্যামি কমিউনিকেন্টিস আছে, হোয়াইট র্যামি কমিউনিকেন্টিস, মানে সিম্প্যাথেটিক ট্রাঙ্কে ব্রাঞ্চ দেয়, গ্রে এন্ড হোয়াইট র্যামি কমিউনিকেন্টিস। তারপরে ল্যাটারাল কিউটেনিয়াস ব্রাঞ্চ আছে, কোল্যাটারাল ব্রাঞ্চ আছে, anterior cutaneous branch আছে, মানে cutaneous branch স্কিনে সাপ্লাই দেয়। cutaneous, that word is related to skin, তাহলে স্কিনে সাপ্লাই দেয় হচ্ছে anterior and lateral cutaneous branch দিয়ে, ঠিক আছে? মাসকুলার কিছু ব্রাঞ্চ আছে, কোন কোন মাসলে সাপ্লাই দেয়। আলটিমেটলি তোমাদেরকে ওই ছবিটা প্র্যাকটিস করতে হবে, কোর্স অফ ইন্টারকোস্টাল নার্ভ, সেটা দেখে নিবা, ঠিক আছে? তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ভাইবার কিছু ট্রিকি কোশ্চেন, যে what is the functional component of intercostal nerve? Is it a sensory nerve, or is it a motor nerve, or is it a mixed nerve? কি বলবো আমরা, আনসারটা কি হবে? ইন্টারকোস্টাল নার্ভ কি জিনিস সেটা জানতে হবে। আর তাহলে আগে ইন্টারকোস্টাল নার্ভটা হচ্ছে ভেন্ট্রাল রামাই অফ থোরাসিক স্পাইনাল নার্ভ, তাই না? আমরা কি বলেছি যে কোনো স্পাইনাল নার্ভ দুইটা রুট মিলে স্পাইনাল নার্ভের ট্রাঙ্ক ফর্ম হয়। ট্রাঙ্কটা ইন্টারভার্টিব্রাল ফোরামেন থেকে বের হওয়ার পরই দুইটা র্যামাই দেয়, একটা হচ্ছে ভেন্ট্রাল র্যামাই, একটা হচ্ছে ডর্সাল র্যামাই। ভেন্ট্রাল র্যামাইটা সামনের দিকে চলে আসে, ডর্সাল র্যামাইটা পিছনের দিকে যায়। তাহলে আমরা বলেছি যে ডর্সাল রুটটা হচ্ছে সেন্সরি, ভেন্ট্রাল রুটটা হচ্ছে মোটর, দুইটা মিলে যখন ট্রাঙ্ক অফ স্পাইনাল নার্ভ ফর্ম করলো, দ্যাট ইজ মিক্সড, তাই না? এখন মিক্সড হয়ে গেছে। এই ট্রাঙ্ক অফ স্পাইনাল নার্ভটা যদি বাবা বা মা চিন্তা করি, প্যারেন্ট চিন্তা করি, তাহলে তার যত বেবি হবে সবাই তো মিক্সড হবে। আর কি কম্পোনেন্ট গুলো আলাদা করার কোনো চান্সেস আছে? নেই তো। তাহলে এই যে র্যামাই বা ব্রাঞ্চেস, এরা সবাই কিন্তু আলটিমেটলি কি? মিক্সড কম্পোনেন্ট, তাই না? তাদের ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে মিক্সড, বোথ সেন্সরি এন্ড মোটর মিক্সড। তাহলে যেহেতু থোরাসিক স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল র্যামাই গুলাকে আমরা বলছি ইন্টারকোস্টাল নার্ভ, মানে হচ্ছে থোরাসিক স্পাইনাল নার্ভের যে র্যামাইটা সামনের দিকে আসছে সেটাকেই আমরা বলছি ইন্টারকোস্টাল নার্ভ, তাই না? তাহলে এই ইন্টারকোস্টাল নার্ভের ফাংশনাল কম্পোনেন্টও মিক্সড, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে ইন্টারকোস্টাল নার্ভ কয়টা থাকবে? ইন্টারকোস্টাল নার্ভ কয়টা থাকবে? ইন্টারকোস্টাল, তাহলে 12 pairs of leaf, তাহলে কয়টা ইন্টারকোস্টাল নার্ভ কয়টা থাকবে? ইন্টারকোস্টাল নার্ভও 12 pairs থাকবে, ঠিক আছে? 12 pairs of intercostal nerve থাকবে না, ইন্টারকোস্টাল নার্ভ আসলে 12 pairs থাকবে না। ভেন্ট্রাল রামাই অফ থোরাসিক স্পাইনাল নার্ভ 12 pairs থাকবে, ঠিক আছে? let me make you very clear, intercostal nerve কিন্তু 11 pairs, 11 pairs। আপার 11 thoracic spinal nerve এর ventral rami কে আমরা intercostal nerve বলছি। তাহলে 12 thoracic spinal nerve এর ventral rami টা কি নাই? আছে তো, আছে, কিন্তু সেটার নাম আর ইন্টারকোস্টাল থাকবে না, কারণ 12 রিবের নিচে তো কোনো রিব নাই, তাহলে ইন্টারকোস্টাল নামটা থাকবে না।
ওটার নামটা হয়ে যাবে সাবকোস্টাল। ঠিক আছে, রিবের নিচে সাবকোস্টাল নার্ভ, মনে থাকবে। তাহলে হোয়াট ইজ সাবকোস্টাল নার্ভ? দিস ইজ দ্য ভেন্ট্রাল রামাই অফ 12th thoracic spinal nerve। ক্লিয়ার? ইন্টারকোস্টাল নার্ভও কিন্তু টিপিক্যাল আছে, অ্যাটিপিক্যাল আছে। টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ হচ্ছে 3rd to 6th ইন্টারকোস্টাল নার্ভ। তারা টিপিক্যাল কেন? কারণ তারা শুধুমাত্র নিজেদের ইন্টারকোস্টাল স্পেসে কনফাইন্ড থেকে সাপ্লাই দেয়। ঠিক আছে, they are confined to their own intercostal space। কনফাইন্ড থেকে শুধুমাত্র ওখানেই সাপ্লাই দেয় হচ্ছে 3rd to 6th ইন্টারকোস্টাল নার্ভ। এই জন্য 3rd to 6th ইন্টারকোস্টাল নার্ভকে বলা হয় টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ। আর অ্যাটিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ হচ্ছে বাকিগুলো 1st, 2nd এবং 7th থেকে 11th। এরা হলো অ্যাটিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ, কারণ নিজের ইন্টারকোস্টাল স্পেস ছাড়াও এরা আশেপাশে অর্গানকে সাপ্লাই দেয়। ঠিক আছে, আশেপাশে কোন অর্গানকে কে সাপ্লাই দেয়, এটা হচ্ছে তোমরা যখন স্পেসিফিক অর্গান, হার্ট, লাংস এসব পড়েছো তখন কিন্তু অলরেডি পড়েছো, একটু মিলিয়ে নিবে। সরি, আচ্ছা এখন হচ্ছে আমাদের অ্যাটিপিক্যাল রিব গুলা বাকি। টিপিক্যাল রিব রিলেটেড কথাবার্তা মোটামুটি বলা শেষ। অ্যাটিপিক্যাল রিব তাহলে কারা কারা? অ্যাটিপিক্যাল রিব কাকে বলছি? those ribs that differ from some characteristics of typical rib এবং that have some special identification points or special characteristic features। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে কি কি, কোন কোন রিব? 1st, 2nd and 10th, 11th, 12 এই 5টা রিব হচ্ছে অ্যাটিপিক্যাল রিব। আমরা এই 5টা রিবের আইডেন্টিফিকেশন পয়েন্ট করব। আচ্ছা, প্রথমে হচ্ছে আমার কাছে ইয়েটা আছে, ফার্স্ট রিবটা আছে আমার কাছে, সবগুলো রিব নাই। তোমাদের কাছে অবভিয়াসলি সবগুলো রিব আছে এবং তোমরা অবশ্যই অবশ্যই আজকের ক্লাসটা করার পর এবং লাগলে ক্লাসটার সাথে সাথেই রিবগুলোর আইডেন্টিফিকেশন পয়েন্ট গুলো অন্তত মনে করে নিবে। ঠিক আছে, এবং রিবগুলো আইডেন্টিফাই নিজে নিজে করতে পারছো কিনা সেটা দেখে নিবে। ঠিক আছে, ফার্স্ট রিবটা এই যে এরকম থাকবে, দেখলেই বোঝা যাবে যে দিস ইজ দ্য স্টাউটেস্ট, শর্টেস্ট, স্ট্রংগেস্ট রিব এবং মোস্ট ফ্ল্যাট। ঠিক আছে, এটা কি? এটা ইনার বর্ডারটা থোরাসিক ইনলেটের বাউন্ডারি ফর্ম করেছে, মনে আছে কিনা? আর এটাকে এই যে ফার্স্ট এন্ড সেকেন্ড রিব এদের না ইয়ে থাকে না, বুঝছো, এদের টুইস্টিংটা একদমই থাকে না। এবং যেহেতু টুইস্টিং থাকে না এবং এদের অ্যাঙ্গেল এবং টিউবারকাল এই দুইটা হচ্ছে কোইনসাইড করে, এই যে দেখো অ্যাঙ্গেল এবং টিউবারকাল এই দুইটা কোইনসাইড করে, এই কারণে এরা কিন্তু এদেরকে কিন্তু তুমি ইয়ে করতে পারবা, ফ্ল্যাট সারফেসের উপর রাখতে পারবা। যেরকম ফ্ল্যাট সারফেসের উপর রেখে দিলে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র এন্ডটা হচ্ছে ফ্ল্যাট সারফেসের উপর বসে যাবে। তাহলে সাইড ডিটারমিন করার ক্ষেত্রে তুমি ফার্স্ট সেকেন্ড দুইটা রিবের ক্ষেত্রে ফ্ল্যাট সারফেসের উপর রেখে দিবা। যে পাশে রাখলে অ্যান্টেরিয়র এন্ড এবং পোস্টেরিয়র এন্ড হচ্ছে ফ্ল্যাট সারফেসকে মানে টেবিলটাকে টাচ করবে, সেটা হচ্ছে সেই পাশের রিব। ঠিক আছে, তাহলে এই যে আমার এটা হচ্ছে দিস ইজ দ্য লেফট ফার্স্ট রিব বা লেফট সাইডেড ফার্স্ট রিব। ঠিক আছে, দিস ইজ দ্য লেফট সাইডেড ফার্স্ট রিব। এভাবে ধরতে হবে। anterior end lies 3 to 4 সেন্টিমিটার বিলো। আমি কিন্তু অ্যানাটমিক্যাল পয়েন্ট বলবো, সাথে সাথে অ্যানাটমিক্যাল পজিশনে নিব। প্রথমে কিন্তু আমি এইভাবে ধরেছিলাম, দেখো anterior end lies 3 to 4 centimeter below the posterior end. The posterior end is small. Posterior end is small and head bears a single articular facet. একটু যদি কোরিলেট করে পড়ো তোমরা, এই হেডটা গিয়ে কোথায় লাগবে বলো তো? ফার্স্ট থোরাসিক ভার্টিব্রার বডিতে লাগবে না? তোমরা একটু ফার্স্ট থোরাসিক ভার্টিব্রাটাও কিন্তু অ্যাটিপিক্যাল ছিল, ওই ফার্স্ট থোরাসিক ভার্টিব্রার অ্যাটিপিক্যাল মানে স্পেশাল আইডেন্টিফিকেশন পয়েন্টের মধ্যে কিন্তু একটা ছিল সার্কুলার আর্টিকুলার বিয়ার্স, বডি বিয়ার্স সার্কুলার আর্টিকুলার ফ্যাসেট অন ইচ সাইড ফর আর্টিকুলেশন উইথ দ্য হেড অফ দ্য ফার্স্ট রিব। হ্যাঁ, তাহলে এই হেডের মধ্যে দুইটা আর্টিকুলার ফ্যাসেট নাই, এই হেডটা মানে এই ফার্স্ট রিবটা শুধুমাত্র থোরাসিক 1 ভার্টিব্রার সাথে আর্টিকুলেশন করে। আচ্ছা, এরপরে হচ্ছে শ্যাফট হ্যাজ আপার এন্ড লোয়ার সারফেস, ইনার এন্ড আউটার বর্ডার। নরমালি টিপিক্যাল রিবের ক্ষেত্রে কি আপার লোয়ার বর্ডার, আউটার ইনার সারফেস ছিল, তাই না? এই মাত্রই তো আমরা পড়লাম। আর এটা কি আপার এন্ড ইনার সারফেস, আউটার এন্ড ইনার বর্ডার্স। ঠিক আছে, আচ্ছা আপার সারফেস, এখন আপার ইনার সারফেস কিভাবে আমরা আইডেন্টিফাই করব? এটা তো এই যে অ্যান্টেরিয়র এন্ডটা তো ইজিলি আইডেন্টিফাই করা যায় যে কনকেভ একটা ডিপ্রেশন আছে ফর ইটস কোস্টাল কার্টিলেজ। পোস্টেরিয়র এন্ডটাকে আমরা একটা হেড স্মল সার্কুলার ফ্যাসেট হেডের মধ্যে আছে সেটা দিয়ে আইডেন্টিফাই করলাম। এখন আমরা এটা সুপেরিয়র না ইনফেরিয়র,
এটা তো আমি জাস্ট তোমাদের মনে রাখার জন্য বলেছি, কিন্তু তুমি টিচারকে বলতে পারবা না যে আমি ফ্ল্যাট সারফেস উপর রাখছি তারপরে সাইড ডিটারমিন করেছি, এভাবে তো বলা যাবে না, তাই না? তাহলে কি বলতে হবে যে এটার যে সুপেরিয়র সারফেস, এই সুপেরিয়র সারফেসটার মধ্যে, তাড়াতাড়ি শেষ করতে হবে, আমার মোবাইলের চার্জ নাই। আচ্ছা, আপার সারফেস প্রেজেন্টস টু শ্যালো গ্রুপ সেপারেটেড বাই আ রিজ। আমি মানে দেখানোর চেষ্টা করেও লাভ নাই, এখানে তোমাদের দেখানো যাবে না, বোঝা যাচ্ছে কিনা দেখো, দুইটা শ্যালো গ্রুভ আছে, আমি হাত সরালে দেখো বোঝা যায় কিনা, এই যে আলো ছায়ার খেলা, দুইটা শ্যালো গ্রুভ আছে, সামনের দিকে একটা গ্রুভ, পেছনের দিকে একটা গ্রুভ, এবং একটা রিজ দিয়ে দুইটা গ্রুভ। গ্রুভ মানে হচ্ছে ডিপ্রেসড এরিয়া, হ্যাঁ, বসানো একটা জায়গা যেখান দিয়ে কোনো একটা স্ট্রাকচার পাস করবে। আর রিজ মানে হচ্ছে উঁচু একটা জায়গা, তার মানে দুইটা বসানো জায়গা একটা উঁচু জায়গা দিয়ে সেপারেটেড থাকবে যে সারফেসে, সেই সারফেসটাকে তুমি উপরে ধরবা। এখন তুমি এটাকে এই পাশে ধরতে পারবা না, এপাশে ধরতে পারবা না কেন? কারণ ওই যে দুইটা গ্রুভ আর একটা রিজ ওয়ালা সারফেসটা নিচে চলে যাচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে এইভাবে ধরতে হবে, ঠিক আছে, এভাবে ধরতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ইনার বর্ডার ইজ মার্কড বাই স্ক্যালিনি টিউবারকাল। কারণ তুমি এইভাবে তো এইভাবেও ধরতে পারো, এভাবে ধরতে পারো না? এভাবে ধরবা না কেন? এভাবে ধরবা না কারণ হচ্ছে এই যে ইনার বর্ডারে একটা স্ক্যালিনি টিউবারকাল, টিউবারকালের একটা উঁচু জায়গা, গোল একটা উঁচু জায়গাকে টিউবারকাল বলে। তোমরা জানো আসলে, তোমরা জেনারেল অ্যানাটমিতে এই যে গ্রুভ, রিজ, তারপরে প্রসেস, টিউবারকাল, টিপ, এগুলা এই বিভিন্ন জিনিস, এগুলার হচ্ছে ডেফিনিশন গুলো একটু পড়ে নিবা, তাহলে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে এই যে ইনার বর্ডারে মিড, ক্লোজ টু ইটস মিডল, একটা উঁচু জায়গা আছে যেটাকে বলা হয় স্ক্যালিনি টিউবারকাল, ঠিক আছে? আচ্ছা, ইনার বর্ডারে, তাহলে এটার স্পেশাল ফিচার কি হলো? টিপিক্যাল রিপ থেকে যে আলাদা করলাম আমরা, স্পেশাল ফিচার কি হলো? এটা হলো স্মলেস্ট, স্ট্রংগেস্ট এন্ড মোস্ট কার্ভড অফ অল রিপস। হ্যাঁ, মোস্ট কার্ভড, হেডে একটা সিঙ্গেল স্মল সার্কুলার ফ্যাসেট আছে, এবং এই রিপটা হচ্ছে একটা থোরাসিক ভার্টিব্রার সাথে আর্টিকুলেট করে। টিপিক্যাল রিপ কিন্তু দুইটা থোরাসিক ভার্টিব্রার সাথে আর্টিকুলেট করেছিল বাই ইটস পোস্টেরিয়র এন্ড, ইটস নট টুইস্টেড। তার কারণ কি? অ্যাঙ্গেল এন্ড টিউবারকাল কোইনসাইড অন উইথ ইচ আদার, এবং বর্ডার সারফেস দিয়ে ডিফারেন্সিয়েট করা যায় টিপিক্যাল রিপ থেকে। এটার ক্ষেত্রে হচ্ছে আপার এন্ড লোয়ার সারফেস, আউটার এন্ড ইনার বর্ডার, ঠিক আছে? আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, এই যে নেকের অ্যান্টেরিয়র সারফেসের একটা রিলেশন আছে ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল, sympathetic chain, past posterior intercostal vein, superior intercostal artery, and ventral rami of fast thoracic spinal nerve. Medial to lateral মানে নেক, হেড, নেক, টিউবারকাল, তিনটা পার্ট আছে না পোস্টেরিয়র এন্ডে নেকের অ্যান্টেরিয়র রিলেশনটা আমরা বলছি মিডিয়াল টু ল্যাটারাল। যে কোনো রিলেশন বলতে গেলে, যেমন তুমি কোস্টাল গ্রুপের রিলেশন বলেছো অ্যাবাভ ডাউনওয়ার্ডস, উপর থেকে নিচে, এটা বলছি আমরা মিডিয়াল টু ল্যাটারাল। একদম মিডিয়ালি থাকে, ক্লোজ টু দ্য মিড লাইন থাকে হচ্ছে সিম্প্যাথেটিক চেইন। দেখবা যে ছবি আছে, গোল গোল চারটা ছবি আছে, হ্যাঁ, গোল গোল চারটা স্ট্রাকচারের ছবি আছে। তাহলে সিম্প্যাথেটিক চেইন, ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, superior intercostal artery and ventral rami of first thoracic spinal nerve। তাহলে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নেকের অ্যান্টেরিয়র সারফেসের রিলেশনটা মিডিয়াল টু ল্যাটারাল। ইনার বর্ডার হচ্ছে সুপ্রাপ্লুরাল মেমব্রেনের অ্যাটাচমেন্ট দেয়। সুপ্রাপ্লুরাল মেমব্রেনের আরেকটা নাম কি? অলরেডি আমরা বলেছি, সিপসমস ফাসা। এই ইনার বর্ডার অফ দা ফার্স্ট রিব থেকে শুরু করে উপরে, এটা একটা ট্রায়াঙ্গুলার ফাসাল স্ট্রাকচার বলেছিলাম না, উপরে ভার্টিব্রা প্রমিনেন্সের টিপে গিয়ে দুই পাশে দুইটা থাকে, এবং এটার নিয়ে অনেক ডিটেইলে আমি আগেই বলেছি, একটু মিলিয়ে নিবা। হ্যাঁ, অ্যাপেক্স অফ দা লাংকে এটা একটা এক্সট্রা প্রোটেকশন দেয়। আচ্ছা, এরপরে হচ্ছে সুপেরিয়র সারফেস অফ শ্যাফট। এখানকার ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে দুইটা গ্রুভের কথা বলেছি। অ্যান্টেরিয়র গ্রুভটা দিয়ে হচ্ছে সাবক্লেভিয়ান ভেইন পাস করে, এবং পোস্টেরিয়র গ্রুভটা দিয়ে হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি পাস করে, এবং ভেইনটার সামনে, আর্টারিটা পিছনে, এদের মাঝখানে, এবং আর্টারির ঠিক পিছনে লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস থাকে, ঠিক আছে? আর্টারির ঠিক পিছনে লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস থাকে। এখন এই বোনটার যদি অ্যাটাচমেন্ট বলতে চাই, আমরা কি বলবো? ক্লোজ টু দ্য অ্যান্টেরিয়র এন্ড সাবক্লেভিয়াস মাসল, ঠিক আছে? অ্যাটাচমেন্ট মানে তো, সরি আমি বলতে বলতে জিনিসটা এদিকে চলে আসছে, তোমাদের কিন্তু আনা যাবে না। এটা হচ্ছে টেবিলের এই পারে আর ওই পারে থাকার সুবিধা। আমি যতই ভুল করি তোমরা তো বলতে পারবে না ম্যাডাম আপনি তো ভুল করছেন, ম্যাডাম আপনি ভুল দেখাচ্ছেন। কিন্তু তোমাদেরকে কিন্তু টেবিলের ওই পাশে বসে একটুও ভুল করা যাবে না। একটুখানি ভুল করলেই কিন্তু আমি নিজেই হয়তো ধরে ফেলবো, এই তুমি এখানে বুঝতে পারো, ওখানে ধরো, ঠিক আছে না? তো তাহলে হচ্ছে কোনোভাবেই ভুল করা যাবে না, এইদিকে চলে আসা যাবে না, মিড লাইন ক্রস করা যাবে না, যে পাশে বোন সেই পাশেই দূরে কথা বলার ট্রাই করতে হবে। আচ্ছা, এখন অ্যাটাচমেন্ট মানে হচ্ছে মাসকুলার অ্যাটাচমেন্ট ক্লোজ টু দ্য অ্যান্টেরিয়র এন্ড সাবক্লেভিয়াস মাসল,
জাস্ট বিহাইন্ড হচ্ছে কোস্টোক্লাভিকুলার লিগামেন্ট অ্যাটাচ থাকে। স্ক্যালিনি টিউবারকালে কে অ্যাটাচ থাকে? স্ক্যালিনাস অ্যান্টেরিয়র মাসেল, এবং স্ক্যালিনাস মিডিয়াস মাসেল অ্যাটাচ থাকে হচ্ছে টিউবারকাল থেকে সেকেন্ড গ্রুপ, মানে হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি তো সামনে, সাবক্লেভিয়ান ভেইন তো সামনে ছিল, আর্টারি পিছনে ছিল। এই সাবক্লেভিয়ান আর্টারির পেছনে ছিল লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। এখন এই যে গ্রুপটা ছিল সাবক্লেভিয়ান গ্রুপ ফর সাবক্লেভিয়ান আর্টারি এবং টিউবারকাল, এই দুইটার মাঝখান জুড়ে হচ্ছে স্ক্যালিনাস মিডিয়াস মাসেলের অ্যাটাচমেন্ট। ঠিক আছে, আর সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের ফার্স্ট ডিজিটেশনের অরিজিন হয় হচ্ছে জাস্ট বিহাইন্ড দ্য সেকেন্ড গ্রুপ আউটার বর্ডার। এই যে আউটার বর্ডারে হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের ফার্স্ট ডিজিটেশনের অরিজিন। ঠিক আছে, তাহলে কি কি মাসেল বললাম? সাবক্লেভিয়াস অ্যাটাচমেন্টের লিগামেন্ট, এটা হচ্ছে কোস্টোক্লাভিকুলার লিগামেন্ট। তারপরে হচ্ছে স্ক্যালিনাস অ্যান্টেরিয়র মাসেল ইন দ্য স্ক্যালিনিয়াস টিউবারকাল, এই অনেক সময় এটাকে চকমার্ক করে দেওয়া হয়, স্ক্যালিনি টিউবারকালে স্ক্যালিনাস অ্যান্টেরিয়র মাসেল। এবং এই যে সেকেন্ড গ্রুপ, মানে গ্রুপ ফর সাবক্লেভিয়ান আর্টারি এবং টিউবারকাল, এই দুইটার মাঝখানে হচ্ছে স্ক্যালিনাস মিডিয়াস মাসেল, সুপেরিয়র সারফেসটা অ্যাটাচমেন্ট এটা। আর আউটার বর্ডারের অ্যাটাচমেন্ট হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের ফার্স্ট ডিজিটেশনের অরিজিন। ঠিক আছে, আচ্ছা এই ফার্স্ট রিব নিয়ে এটা বললাম। আচ্ছা সেকেন্ড রিবটা হচ্ছে ফার্স্ট রিবের মতোই, বাট ফার্স্ট রিবের চেয়ে অর্ধেক পরিমাণ লম্বা। হ্যাঁ, ফার্স্ট রিব আর সেকেন্ড রিবের লেন্থের মধ্যে হাফ ডিফারেন্স, মানে সেকেন্ড রিবটা লম্বা হয়। ঠিক আছে, আর সেকেন্ড রিবের আউটার সারফেস অফ শ্যাফট ইজ মার্কড বাই আ টিউবারকাল অ্যাট ইটস মিডল। আমার কাছে যেহেতু সেকেন্ড রিবটা নাই, আমি দেখাতে পারছি না, জাস্ট তোমাদের বলে দিই যে আইডেন্টিফিকেশন পয়েন্ট গুলা কি। সেকেন্ড রিবটা এরকম ফ্ল্যাট সারফেসের উপর রেখে নিতে পারবা, দেখলেই চিনতে পারবা যে পেছনে একটাই ইয়ে আছে হেডে, পোস্টেরিয়র এন্ডে। আর আউটার সারফেস অফ শ্যাফট ইজ মার্কড বাই a tubercle at its মিডল। আউটার সারফেসে মাঝখানে একটা টিউবারকাল আছে, ইনার সারফেসে হচ্ছে শর্ট একটা কোস্টাল গ্রুভ আছে। যেহেতু থার্ড থেকে টিপিক্যাল রিপ শুরু হয়ে গেছে এবং সেকেন্ড থেকে ছোট্ট একটা কোস্টাল গ্রুভ, পোস্টেরিয়র এন্ডের কাছে ছোট্ট একটা কোস্টাল গ্রুভ থাকে, হ্যাঁ, পোস্টেরিয়র পার্টে। আর কার্ভটা এটা হচ্ছে শার্পলি কার্ভ, ফার্স্ট রিপের মতোই শার্পলি কার্ভ বাট লম্বা। ঠিক আছে, অ্যাঙ্গেলটা স্লাইড lies close to the tubercle. Tubercle একটু সামনে একটা ছোট্ট অ্যাঙ্গেল থাকে। আউটার সারফেস ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস এন্ড ল্যাটারালি। আউটার সারফেস যেটা সেটা আপওয়ার্ড এন্ড ল্যাটারালি ডিরেক্টেড থাকে। ইনার সারফেসে একটা ছোট্ট কোস্টাল গ্রুভ থাকে, বাট ইটস নট, মোস্ট ইম্পর্টেন্টলি ইটস নট টুইস্টেড। এই বোথ এন্ডস টাচ দ্য সারফেস। ঠিক আছে, এটা কিন্তু টুইস্টেড না জন্য দুইটা এন্ডই সারফেসকে টাচ করে। আচ্ছা টিউবারকালের যে লোয়ার হাফ অফ টিউবারকালে গিয়ে টিউবারকালের অ্যাটাচমেন্টটা বলি, এখানে হচ্ছে লোয়ার হাফ অফ ফার্স্ট ডিজিটেশন এন্ড এন্টায়ার সেকেন্ড ডিজিটেশন অফ সেরাটাস অ্যান্টেরিয়র। এটা সেকেন্ড রিবের ক্ষেত্রে। সেরাটাস অ্যান্টেরিয়রের 8টা ডিজিটেশন আছে আমরা জানি। ফার্স্ট ডিজিটেশনের আপার হাফ ছিল আউটার বর্ডার অফ ফার্স্ট রিবে, আর টিউবারকাল অফ সেকেন্ড রিবে লোয়ার হাফ অফ ফার্স্ট ডিজিটেশন অফ সেরাটাস অ্যান্টেরিয়র এন্ড হোল অফ দ্য সেকেন্ড ডিজিটেশন অফ সেরাটাস অ্যান্টেরিয়র। আর টিউবারকালের পিছন থেকে ব্যাকওয়ার্ড ডিরেকশনে একটা রিজ যায়, সেই রিজের অ্যান্টেরিয়র পোর্শনে হচ্ছে স্ক্যালিনাস পোস্টেরিয়র মাসেলের অ্যাটাচমেন্ট এবং পোস্টেরিয়র পোর্শনে হচ্ছে সেরাটাস পোস্টেরিয়র সুপেরিয়র মাসেলের অ্যাটাচমেন্ট। ঠিক আছে, এই ছোট ছোট অ্যাটাচমেন্ট। এখন হচ্ছে 10, 11, 12 তিনটা রিপকে আমি একসাথে বলবো না, 10টা আলাদা করে বলি, কারণ 11, 12 এর হচ্ছে ফিচারে অনেক মিল আছে, এরা দুজনই প্রোটিন রিব। আচ্ছা 10th রিবের ক্ষেত্রে সব ফিচার, টিপিক্যাল রিবের যেসব ফিচার আছে সেগুলো সবই থাকবে। ঠিক আছে, এক্সেপশনটা কি? এক্সেপশন হচ্ছে একটা সিঙ্গেল আর্টিকুলার ফ্যাসেট থাকবে এটার হেডে দুইটা ফ্যাসেট থাকে। আমরা জানি টিপিক্যাল রিব হচ্ছে দুইটা ভার্টিব্রার সাথে জয়েন্ট ফর্ম করে, তাই না? দুইটা ভার্টিব্রা কি, একটা হচ্ছে নিউমেরিক্যালি করেসপন্ডিং ভার্টিব্রা আর একটা হচ্ছে প্রিসিডিং ভার্টিব্রা, দুইটার সাথে জয়েন্ট ফর্ম করে টিপিক্যাল রিব। বাট 10th রিব অনলি 10th থোরাসিক ভার্টিব্রার সাথে জয়েন্ট ফর্ম করে। এবং 10th থোরাসিক ভার্টিব্রার যদি তুমি স্পেশাল আইডেন্টিফিকেশন পয়েন্ট দেখো, তুমি মিলাতে পারবা। সব 10th রিবের সব ক্লিনিক্যাল ক্যারেক্টারিস্টিক ফিচার গুলা হচ্ছে টিপিক্যাল রিবের মতোই, এক্সেপশন একটাই যে এর পোস্টেরিয়র এন্ডে যে হেড আছে, হেডে একটা সিঙ্গেল আর্টিকুলার ফ্যাসেট থাকে, হ্যাঁ, ইন স্পাইট অফ 2। ঠিক আছে, আচ্ছা 11 and 12 রিব এরা দুইজনই হচ্ছে ফ্লোটিং রিব, এরা দুইজনই হচ্ছে ভার্টিব্রাল রিব, এদের দুইজনের কোনো কোস্টাল কার্টিলেজ নাই, এদের দুইজনের ক্যারেক্টারিস্টিক ফিচারে অনেক মিল আছে, এরা দুইজনই শর্টার দ্যান দ্য টিপিক্যাল রিব, এদের দুইজনেরই অ্যান্টেরিয়র এন্ডটা পয়েন্টেড এবং এদের দুইজনেরই কোনো নেক নাই, কোনো টিউবারকাল নাই, শুধুমাত্র হেড আছে পোস্টেরিয়র এন্ডে এবং হেডে একটা করে ফ্যাসেট আছে। হ্যাঁ, তাহলে এদের দুজনের মধ্যে কোনো ডিফারেন্স নাই? এদের দুজনের মধ্যে ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? 11th রিবটা হচ্ছে লঙ্গার, 12th রিবটা হচ্ছে শর্টার। 11th রিবে হচ্ছে
ইনার সারফেস ইজ মার্কড বাই ইনার সারফেস 11th rib এর যে ইনার সারফেস সেটাতে একটা শ্যালো গ্রুভ আছে, ঠিক আছে, একটা শ্যালো গ্রুভ আছে ইন ইটস পোস্টেরিয়র পার্ট এবং একটা স্লাইট অ্যাঙ্গেল আছে। তার মানে 12th আর 11th আর 12th এই দুইটা রিবের সব ক্যারেক্টারিস্টিক ফিচার মিলে যায়, এরা হচ্ছে ফ্লোটিং রিব, বললামই তো। এদের ডিফারেন্সটা কোথায়, যে 11th রিবটা লম্বা, 11th রিবের একটা শর্ট কোস্টাল গ্রুভ আছে ক্লোজ টু ইটস পোস্টেরিয়র এন্ড, এবং 11th রিবে একটা স্লাইট অ্যাঙ্গেল আছে। 12th রিবটা হচ্ছে শর্টার দ্যান দ্য 11th রিব, 12th রিবের হচ্ছে কোনো অ্যাঙ্গেলও নাই, কোনো কোস্টাল গ্রুভও নাই, ঠিক আছে, জাস্ট একটা এরকম একটা লম্বা এরকম একটা বোনস 12th, কোনো অ্যাঙ্গেল নাই, কোনো কোস্টাল গ্রুভ নাই, শর্টার দ্যান দ্য 11th রিব, অ্যান্টেরিয়র এন্ডটা পয়েন্টেড, বাদ বাকি তো 11th 12th এর একই, বললামই তো যে টিপিক্যাল রিবের চেয়ে শর্টার, এদের অ্যান্টেরিয়র এন্ডটা পয়েন্টেড, কোনো কনকেভ ডিপ্রেশন নাই, তারপরে এদের কোনো নেক নাই, কোনো টিউবারকল নাই, এগুলা ফিচার হচ্ছে 11th আর 12th এর সেম। তাহলে দিস আর অল অ্যাবাউট দ্য অ্যাটিপিক্যাল রিবস। আমি যে আইডেন্টিফিকেশন পয়েন্ট গুলা বললাম, তোমরা যদি অ্যাটাচমেন্ট করতে পারো খুবই ভালো হয়। হ্যাঁ, 11-12 রিবস এর অ্যাটাচমেন্ট মানে অ্যাটিপিক্যাল রিব গুলো অ্যাটাচমেন্ট সহ করতে পারলে আরো ভালো হয়। তোমরা একটু দেখে নিবা, ছবির সাথে মিলাই অ্যাটাচমেন্ট গুলো করে নিবা, ঠিক আছে। ওকে, নেক্সট কোনো একটা ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।